কি হয়েছে? আমি তোমাকে ভিতরে আসার অনুমতি দেইনি। ভিতরে কেন আসলে? মাফ করবেন স্যার, আমি জানি আপনি খারাপ কিছু ভাববেন, কিন্তু আমি ওভারহেয়ার করেছি। আপনি একজন কন্ট্রাক্ট ওয়াইফ খুঁজছেন, আমি আগ্রহী। আরমান প্রথমে চমকে যায়, তারপর ঠোঁটে ঠান্ডা এক হাসি খেলে যায়। তুমি ফাইল টাইপ করার লোক, প্রস্তাব দেওয়ার নয়। আমার টাকার অনেক প্রয়োজন, আমি ভালো অভিনয় করতে পারি, আর কোনো অপশন নেই আমার কাছে। আরমান কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। তার দৃষ্টিতে থাকে এক ধরনের রহস্যময় জিজ্ঞাসা। তুমি জানো এই বিয়ে শুধু কাগজে হবে? কোনো আবেগ, ভালোবাসা, শারীরিক সম্পর্ক কিছুই না, শুধুই নাটক। জানি, কিন্তু জীবনটা এখন একটা নাটকই তো স্যার। আরমান চৌধুরী তরুণ, সুদর্শন, কিন্তু অতীতের ব্যথায় গড়া এক রুক্ষ মানুষ। আমেরিকায় পড়তে গিয়ে তার প্রেমিকা তাকে প্রতারণা করে অন্য কারোর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে। এরপর থেকে ভালোবাসা তার কাছে দুর্বলতা। বাবা মায়ের চাপে সে ঠিক করে নকল বিয়ে করবে, চুক্তিভিত্তিক বিয়ে, যাতে সম্পত্তিও পায় আবার আবেগেও না জড়ায়। আর ইলমা ইসলাম ইলোরা একজন সাহসী এবং দরিদ্র ঘরের মেয়ে, গ্রাম থেকে শহরে এসে পড়াশোনা করছে, পাশাপাশি অফিসে চাকরি করছে। সুন্দরী ও শিক্ষিত, তবে নিজের আত্মসম্মানে অটুট। বাবার চিকিৎসার জন্য টাকা দরকার, অথচ সময় কম। ঠিক আছে, আমি কাল চুক্তির কাগজ তৈরি করব। সেখানে তোমার সাইন লাগবে, আর সেখানে আমি তোমাকে কত টাকা দিব সেটাও লেখা থাকবে। জি, বুঝতে পেরেছি। আরমান মনে মনে ইলোরাকে একটা বাজে মেয়ে ভাবতে থাকে। সে ভাবে ইলোরা একজন লোভী মেয়ে, যে টাকার জন্য এই চুক্তির বিয়ে করতে চাইছে। তুমি যেতে পারো। জি স্যার। আরমান অফিস থেকে বাড়ি ফেরে। বাবা মা আলাদা বাসায় থাকেন, আর আরমানের বাসা আলাদা। আরমান তার বাবা মার বাসায় যেয়ে বসে। আরমানের মা সায়রা বেগম বলেন, বাবা, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, আমি বুয়াকে খাবার তৈরি করতে বলছি, খেয়ে নাও। মা, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। বল বাবা, কি কথা? তোমার মনের আশা আমি পূরণ করতে যাচ্ছি। আমি বিয়ে করছি। এই কথা শোনা মাত্রই সায়রা বেগম খুশিতে আত্মহারা হয়ে যান এবং আরমানের বাবাকে ডাকেন। আপনি শুনছেন, আমাদের ছেলে বিয়ে করতে যাচ্ছে। আরমানের বাবা মাহমুদ চৌধুরীও খুশি হয়ে যান। মাইসন, আমি জানতাম তুমি মুভ অন করে বিয়েতে রাজি হবে। আই অ্যাম সো হ্যাপি। তো মেয়েটা কে? আমার অফিসের একটা এমপ্লয়ি। তাহলে তুই তাকে পছন্দ করিস? আর আমরা কখনো জানতেও পারলাম না। আমি মেয়ের সাথে দেখা করতে চাই। অবশ্য তোর পছন্দ খারাপ হবে না বাবা। আমি ওকে খুব দ্রুত বিয়ে করতে চাই। তুমি কাল মেয়ের সাথে দেখা করতে পারবে? আমি ড্রাইভার পাঠিয়ে দিব। এত তাড়াতাড়ি বিয়ের প্রস্তুতি শুরু করব কিভাবে? মাহমুদ চৌধুরী আর সায়রা বেগমের ছেলের বিয়ে বলে কথা, অনেক বড় আয়োজন করব আমরা। না মা, আমি খুব সাধারণভাবে বিয়ে করতে চাই। তুমি চাইলে অফিসের এমপ্লয়ীদের জন্য বড় আয়োজন করতে পারো। কি বলছিস? আমার ছেলের বিয়ে আমি আয়োজন করব না? মা, তুমি আয়োজন করো, কিন্তু আমি এইসব কিছুই অ্যাটেন্ড করতে চাই না। আচ্ছা, তবে কাল আমি সেই মেয়ের সাথে দেখা করব। মেয়ে যেমনই হোক, তুই তাকে ভালোবাসোস, তাই বিয়ে করছিস। আমি এতেই অনেক খুশি। তুই এত বছর পর আমাকে অনেক খুশির সংবাদ দিলি বাবা। হ্যাঁ মা, তুমি আর বাবা খুশি থাকলেই আমি খুশি। আরমান তার মা বাবার সাথে কথা শেষ করে চলে যায় তার নিজের বাসায়। কন্ট্রাক্ট ম্যারেজের ফাইল সে তৈরি করে এবং পরের দিন কেবিন রুমে ইলোরাকে ডাকে। এই বিয়ে শুধু নামেই হবে, বুঝেছো মিস ইলোরা? আরমান চৌধুরীর চোখে ছিল ঠান্ডা অথচ কাঁপিয়ে দেওয়ার মতো একটা দৃষ্টি। ইলোরা চুপচাপ বসেছিল, কিন্তু তার ভিতরটা যেন হিম হয়ে আসছিল। সে ভাবছিল লোকটা কেমন, যেন কেমন আছি না জিজ্ঞেস করেই কাজের কথা শুরু করে দিল। তুমি রাজি তো? এক মুহূর্ত স্তব্ধতা, তারপর ইলমা শান্ত গলায় বলল, আমার টাকার প্রয়োজন, আমি এই চুক্তিতে রাজি। দুজনেই জানে এটা বিয়ে নয়, এটা একটা চুক্তি, কিন্তু কারো মনেই তখনও আসেনি এই নাটক, এই চুক্তি একসময় তাদের জীবনকে উল্টে পাল্টে দেবে। চুক্তির কিছু শর্ত আছে, সব তোমাকে মেনে নিতে হবে। জি, আমি শর্তগুলো পড়ে স্বাক্ষর করছি। চুক্তিতে লেখা আছে 6 মাস বিয়ের সম্পর্ক থাকবে,
পারস্পরিক সম্মতির ভিত্তিতে একটি বাসায় থাকতে হবে তাদের। মিডিয়া বা পরিবারকে পুরোপুরি বিশ্বাসযোগ্যভাবে দাম্পত্য জীবন দেখাতে হবে। আর কেউ কারোর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করবে না। কোনো আবেগ বা শারীরিক সম্পর্ক জড়িত নয়। আর এই বিয়ের নাটকের জন্য 10 লাখ টাকা দেওয়া হবে। সবগুলো পড়ে ইলোরা সাইন করে দেয়। তোমার ব্যাংক অ্যাকাউন্ট দাও, আমি টাকা ট্রান্সফার করে দিচ্ছি। জি স্যার। আমাদের বিয়ে চুক্তির, তবে যেহেতু আমি তোমার স্বামী তাই তুমি আমাকে সবার সামনে আরমান বলেই সম্বোধন করবে। জি স্যার, সরি, আই মিন মিস্টার আরমান। মিস্টার আরমান না, শুধু আরমান। পরের বার থেকে খেয়াল রাখবো। আমার মা তোমার সাথে দেখা করবেন, সাবধান। এ কথা বলবে যেন মা সন্দেহ না করেন। আর এখন থেকে তুমি আমার স্ত্রী, তুমি আমার সাথে চলো। জি। আমাকে তুমি বলে ডাকবে। এখন থেকে আর তোমার যাবতীয় জিনিস কোথায় আছে আমাকে জানাবে। আমি ড্রাইভারকে বলে তোমার জিনিস এখানে নিয়ে আসবো। আমি আমার জিনিস নিজেই আনতে চাই। তোমার ইচ্ছে। ইলোরা প্রথম দিন আরমানের বাড়িতে পা রাখে। বিশাল প্রাসাদের মতো বাড়ি, চারপাশে চাকচিক্য। এত বড় বাড়ি ইলোরা এর আগে কখনো দেখেনি। তবে ইলোরার এসব দেখে তেমন উচ্ছ্বসিত হয় না। এই বিয়েটা শুধু বাবার চিকিৎসার জন্য, কিছুই চাই না আমি এসব বিলাসিতা থেকে। তোমার কিছু প্রয়োজন হলে স্টাফদের জানাবে। হঠাৎ আরমানের মা আরমানকে কল করে। বাবা, আমি আজ ওই মেয়ের সাথে দেখা করতে পারবো না। তোমার বাবার বিজনেস পার্টিতে আসতে হয়েছে আমাকে। আচ্ছা মা, আমি কিছুদিন পর আসবো। ঠিক আছে। আরমান কল রেখে ইলোরাকে বলে, মা আজকে আসছেন না, কিছুদিন পর আসবেন, হয়তো দেরি করেই আসবেন। তুমি চাইলে এখানে থাকতে পারো আলাদা রুমে। এমনিও তোমাকে আজ থেকে এখানেই থাকতে হবে। জি, আমার থাকতে কোনো সমস্যা নেই, যেহেতু এখানে থাকা আমার দায়িত্ব। আমি অবশ্যই এই বাসাতেই থাকবো। গুড। রাতে আরমান আর ইলোরা আলাদা রুমে ঘুমায়। ইলোরার বাবা হাসপাতালে আছেন, তাই ইলোরা একটু চিন্তিত। তবে সকালে বাবার কাছে যাবে দেখা করতে, এই ভেবে ইলোরা ঘুমিয়ে পড়ে। সকালে কাজের মেয়েরা এসে বলে, ম্যাডাম চা এনে দে বা আপনার জামা কাপড় আয়রন করে দেব? না না, আমার কাজ আমি নিজেই করব, তোমরা তোমাদের অন্য কাজ করো। আরমান এই দৃশ্য দেখে একটু অবাক হয়। আরমান চোখ সরু করে বলে, অভিনয় ভালো জানো তুমি, এইসব গরিব সাজা নাটক আমার সামনে চলবে না। ইলোরা চোখে চোখ রেখে বলে, আমি গরিব সাজার কোনো ঢং করি না মিস্টার আরমান। আরমান ইলোরার বস। এরপরও ইলোরা আরমানকে সহ্য করতে পারে না। আরমান বদমেজাজি তাই। ইলোরা হাসপাতালে গিয়ে বাবার সাথে দেখা করে অফিসে গেল। অফিসের কলিগ ইলোরা। অভিনন্দন, তোমার পদোন্নতি হয়েছে। আরমান স্যার তোমাকে তার অ্যাসিস্ট্যান্টের জায়গা দিয়েছেন। আমরা এত বছর কাজ করেও এই স্থান পেলাম না। কি বলছো, সত্যি? হ্যাঁ স্বস্তি, তুমি বরং স্যারের সাথে দেখা করে আসো। ইলোরা আরমানের অফিসে গেল। মিস্টার আরমান, আমাকে এত ভালো পদে নিয়োগ দেওয়ার মানে কি? আমার কাছে এইটাই ভালো মনে হয়েছে। আমার কাছে ভালো লাগেনি। সবাই আমাকে কি ভাববে? আমি কোনোভাবে এই পদ পাওয়ার যোগ্য নই। তুমি কি ভেবেছো আমি তোমাকে খুশি করার জন্য এই পদ দিয়েছি? আমি চাই না অন্য কেউ তোমার আর আমার বিষয় নিয়ে ঘাটাঘাটি করুক, তাই। বুঝতে পেরেছি। ইলোরা আর আরমানের মাঝে গ্যাঞ্জাম লেগেই থাকে। তাদের মধ্যে সামান্য কথা নিয়েও ঝামেলা শুরু হয়ে যায়। অফিস শেষ করে তারা বাড়ি গেল। তোমার আর আমার বিয়ের কথা আমি কাল অফিসে সবাইকে জানাবো, প্রস্তুত থেকো। এত দ্রুত? কেন, তোমার কোনো সমস্যা নাকি? না মানে, তোমার যদি কোনো আপত্তি থেকেও থাকে তাতেও আমার কিছুই করার নেই। আমার সাথে যেহেতু চুক্তি করেছো, আমি যা বলবো তাই হবে। ইলোরা চঞ্চল তবে রাগী মেয়ে। আপনি আমার বস আর স্বামী, তবে আমার সাথে ভালো ব্যবহার করুন। সরি ইলোরা, তবে আমি তোমার আসল স্বামী না। আপনি বারবার মনে করিয়ে দিতে হবে না, আমি জানি। আমি আমার রুমে গেলাম। হঠাৎ কলিং বেল বাজল। বুয়া দরজা খুলতেই দেখলেন আরমানের মা এসে হাজির। আরমান দরজার দিকে তাকাতেই দেখল তার মা। আরমান তাড়াতাড়ি মার কাছে আসলো। মা, তুমি? আমি আমার ছেলের বাসায় আসতে পারি না? অবশ্যই আসতে পারো। ইলোরা একদিকে দাঁড়িয়ে আছে, কি রেখে কি করবে বুঝতে না পেরে আরমানের মার কাছে এসে সালাম দিয়ে
আরমানের মার হাত ধরে নিল। আন্টি ভেতরে আসেন, আপনাকে দেখে অনেক খুশি হয়েছি। ধন্যবাদ মা। তবে আমার ছেলের বিয়ে হয়েছে অথচ আমিই জানি না। আজ তোমাদের সাথে থেকে যাচ্ছি। দেখি বৌমা তুমি কেমন। জি অবশ্যই থেকে যান। আরমান চোখ বড় করে। মা তুমি এখানে থাকবে? বাবা? তোর বাবা বিজনেস ট্রিপে গিয়েছেন। বসো তুমি। হ্যাঁ, তবে আগে দেখাই দে ঘরটা সাজানো হয়েছে কিনা। বিয়ের পর নতুন বর বউ আলাদা ঘরে থাকে বুঝি? না মা, আমরা একসাথেই থাকি। ইলোরা আতঙ্কিত গলায় ফিসফিস করে। এখন কি হবে? আরমান চোখ তুলে। অভিনয় করতে পারো তো? আজ রাতটা তোমার পরীক্ষার দিন। সবাই একসাথে খাবার খায়। আরমানের মা ইলোরাকে অনেক প্রশ্নই করে, তবে আরমান বারবার কথা বদলে দেয়। নিজের মায়ের জন্য রুম রেডি করতে বলা হয় বুয়াকে। তবে আজ আরমান ইলোরার রুমেই ঘুমাবে, কারণ আর কোনো পথ নেই। মা যেন কোনোভাবেই সন্দেহ না করেন, তাই আরমান ইলোরাকে বলল, তুমি রুমে যাও, আমি আসছি। আজকে অনেক ক্লান্ত, আমি তাড়াতাড়ি ঘুমাতে চাই। জি যাচ্ছি। ইলোরা রুমে যেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। এর আগে এমন অভিনয় সে করেনি, তবে কোনো মতে যেন ধরা না পড়ে সেই দোয়াই করছিল সে। কিছুক্ষণ পরেই আরমান ইলোরার রুমে এলো। এসেই দেখলো ইলোরা শাড়ি খুলছে। ইলোরা? নক করে আসবে তো নাকি? একজন মেয়ের রুমে হুট করে কেউ আসে? মা বাহিরে, আমি কিভাবে নক করে আসি? আচ্ছা এদিকে ঘুরো, আমি চেঞ্জ করছি। আচ্ছা। ইলোরা হঠাৎ আরমানের আশাতে ভয় পেয়ে যায়। ইলোরা তার ব্লাউজের পিন খুলতে পারছিল না। হাত দিয়ে অনেকবার চেষ্টা করেও হচ্ছিল না। বিরক্ত হয়ে বলতে লাগলো, ধুর, ভাল লাগে না। কি হয়েছে? কোনো সমস্যা? না মানে শাড়ির পিন আটকে গেছে, খুলতে পারছি না। আমি বাইরে যেয়ে বুয়া থেকে সাহায্য নেই। দাঁড়াও, কোথায় যাচ্ছ? মা সন্দেহ করবেন, আমি সাহায্য করছি। তুমি? আরমান কিছু না বলেই ইলোরার কাছে গিয়ে ইলোরার পিছন থেকে পিন খুলতে লাগলো। ইলোরার চুল আলতোভাবে সরিয়ে পিন খুলছিল আরমান। তখনই ইলোরার শরীরে তার ছোঁয়া লাগে। আরমান নিজের অজান্তেই ইলোরার গায়ে হাত দিয়ে ফেলে। পিন খুলেছে, এই যে শুনছো? ইলোরার কথাতে আরমানের ধ্যান ভাঙে। আরমান সরে দাঁড়ায়। হয়েছে। আচ্ছা, তাহলে আমি ঘুমিয়ে পড়ি। রাত হয়ে আসে। মা পাশের ঘরে ঘুমিয়ে আর ইলোরা আরমান একই বিছানায়, মাঝে বালিশের দেয়াল। ইলোরা চুপচাপ। এত বড় অ্যাক্টর হয়েও তুমি এই নাটকে অভিনয় করতে চাও? আমার মায়ের মন ভাঙবে না, তাই শুধু আজ রাত। ইলোরা হালকা হাসে। ভয় নেই, আমি তোমাকে মাঝরাতে ছুঁয়ে ফেলবো না। আমিও না, তুমিও আমার জন্য শুধু এক চুক্তির পাত্রী। আমাদের দূরত্ব অনেক, আমি তোমার থেকে দূরেই থাকবো। দূরে থাকাই আমাদের জন্য ভালো। তারা দুইজন দুই দিকে ঘুরে ঘুমিয়ে পড়ে। সকালে আরমানের ঘুম ভাঙতেই দেখে ইলোরা তাকে ধরে ঘুমিয়ে আছে। চুলগুলো সব ইলোরার গালে। আরমান রেগে না গিয়ে ইলোরার চুলগুলো আলতোভাবে সরিয়ে দেয়। ইলোরা আরমানের খুব কাছাকাছি। রাতে ঘুমের মাঝে বালিশ ক্রস করেই ইলোরা আরমানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে। সকাল পর্যন্ত আরমান ইলোরার কোমল ত্বকের দিকে তাকিয়ে থাকে। ইলোরা একটু নড়তেই আরমান আবার ঘুমের ভাব নেয়। ইলোরা উঠে চমকে যায়। আরমান রেগে যাবে ভেবে সে তাড়াতাড়ি আরমানের থেকে নিজেকে আলাদা করে দৌড়ে ফ্রেশ হতে চলে যায়। এইসব দেখে আরমান মুচকি হাসে। আরমানের মা, আরমান আর ইলোরা একসাথে টেবিলে বসে নাস্তা করছেন। আরমানের মা বলে উঠলেন, এলরামা, আমি কারো ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করি না। আর তুমি যেহেতু আমার ছেলের বউ, সেই হিসাবে আমি জানতে চাই তোমার মা বাবা আছেন কি? ইলোরা কি উত্তর দিবে? ইলোরা সত্যটাই বলে। আমার বাবা আছেন। তাহলে তোমার বাবা জানেন তুমি বিয়ে করেছো যে? মাফ করবেন আন্টি, কিন্তু বাবা জানেন না। দেখো ইলরা, আসলে আমার কোনো সমস্যা নেই তোমরা বিয়ে করেছো, তবে তোমার বাবাকে জানানো প্রয়োজন। জি। আমরা তোমার বাবাকে জানাবো, প্রয়োজনে তার কাছে যেয়ে তাকে বুঝাবো। ইলোরা চুপ হয়ে যায়, চোখ নিচু করে বলে, আন্টি আমি এখন বাবাকে জানাতে চাই না, সুযোগ পেলে অবশ্যই জানাবো। আচ্ছা, তোমাদের যা ভালো মনে হয়। তুমি বড় হয়েছো, অবশ্যই নিজের ভালো বুঝো, আর তুমি আমাকে মা বলেই ডেকো। এই কথা শোনা মাত্রই ইলোরা খুশি হয়ে যায়। তবে ভিতরে ভিতরে তার খারাপ অনুভব হয়। আরমানের মাকে সে ধোঁকা দিচ্ছে ভেবে। জি আন্টি, আমি আপনাকে মা বলেই ডাকবো। আমি আরমানের ছোট বোন মানে তিথিকে আসতে বলেছি। আমি তোমাদের সাথে কিছুদিন থেকে যেতে চাই। আরমান বড় চোখ করে ইলোরার দিকে তাকায়।
আর ভাবে কি করবে তারা। এই নাটক আর কদিন চালিয়ে যেতে হবে তাদের। আবারও তাদের একই রুমে একই সাথে ঘুমাতে হবে। মা, তুমি আর ও এইখানে থাকবে? কেন, তোর কোনো সমস্যা? কী সব বকছো? আমার কেন সমস্যা হবে? আমি তো জেনে আরো খুশি হলাম। আজ তুই তোর অফিসে এই নিউজটা জানিয়ে দে। কিসের নিউজ? তোর বিয়ের নিউজ। আর কিসের নিউজ? আমি আজকেই সবাইকে জানাবো এই বিষয়। আমার বিশ্বাস হচ্ছে না আমার ছেলের বিয়ে হয়ে গেছে, আর তার একটা সুন্দর মিষ্টি বউ আছে। মা, তুমি রেস্ট নাও, তবে আমরা অফিসের জন্য বের হই। আচ্ছা ঠিক আছে। আরমান আর ইলোরা একসাথে অফিসের উদ্দেশ্যে বের হয়। ইলোরা গাড়িতে বসে আছে, আরমান ড্রাইভ করছে। এখন কি হবে? কি হয়েছে? তোমার মা আরো কয়েকদিন এখানেই থাকবে। আমাদের নাটকটা আরো চালিয়ে যেতে হবে, যেন মা সন্দেহ না করেন। আমাদের সাবধানে থাকতে হবে। আর তুমি তোমার বাবার কথা আমাদের মাঝে না আনলেই ভালো হয়। মা অনেক প্রশ্ন করবেন। আর তোমার বাবা কোথায় তিনি? তোমার কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে তোমার বাবা কি কিছু জানেন? না, বাবা কিছু জানেন না। আর আমার বাবা... ইলোরা চুপ হয়ে যায়। সে আর তার বাবার অসুস্থতার কথা তুলে না, কারণ ইলোরা চায় না এই কথা কেউ জানুক। সে কারো সিম্প্যাথি পেতে চায় না। আর আরমান কঠোর লোক, তাই ইলোরা আরমানকে ইলোরার ব্যক্তিগত জিনিস জানাতে চায় না। চুপ হয়ে গেলে যে, কিছু বলবে? না, কিছু বলবো না। ঠিক আছে। আমি অফিস থেকে তাড়াতাড়ি ছুটি চাই। কেন? আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। তোমার গুরুত্বপূর্ণ কাজের জন্য তুমি অফিস এত মিস দিতে পারবে না। বেশি দরকার না হলে আমি বলতাম না। ঠিক আছে। আর এখন থেকে যেহেতু তুমি আমার ওয়াইফ, তাই সাবধানে থেকো। কোনো ছেলের সাথে দেখা করলে লুকিয়ে করবে। আমি চাই না তোমার কারণে আমার কোনো বদনাম হোক। তুমি সব সময় আমাকে ভুল ভাবো কেন? কারণ আমি এই দুনিয়াতে কোনো মেয়েকে বিশ্বাস করি না, মিস ইলোরা। সব মেয়ে এক নয়, মিস্টার আরমান। তোমার সব কথার উত্তর দিতে হবে? চুপ থাকলে আমি খুশি হব। ইলোরা আর কথা বাড়ায় না। ইলোরা আর আরমান একসাথে অফিসে প্রবেশ করে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই সবাইকে মিটিং রুমে ডাকে আরমান। সব এমপ্লয় এসে হাজির। আরমানের পাশে ইলোরা দাঁড়ানো। ইলোরা ভয় পাচ্ছে, তবে নিজেকে শক্ত করে দাঁড়িয়ে আছে সে। আরমান বলতে শুরু করলো, আমি চাই আমার অফিসের সব এমপ্লয়ি জানুক যে তাদের স্যার আর অবিবাহিত নন। আমি মিস্টার আরমান চৌধুরী, এখন একজন বিবাহিত পুরুষ, এবং আমার ওয়াইফ হচ্ছেন মিসেস ইলোরা চৌধুরী, যাকে আপনারা সবাই চিনেন। সবাই অবাক হয়ে যায় আরমানের মুখে এই সব কথা শুনে। ইলোরা একজন সাধারণ মেয়ে, কিভাবে স্যারের স্ত্রী হয়ে গেল? সবার মধ্যে হইচই শুরু হয়ে গেল। একজন এমপ্লয় বলে উঠলেন, স্যার, আপনি মিস ইলরাকে বিয়ে করেছেন, যে কিনা একজন সাধারণ এমপ্লয়ি ছিলেন? জি, আমি ব্যক্তিগতভাবে ইলোরাকে পছন্দ করেই বিয়ে করেছি। আপনারা এখন যেতে পারেন। সবাই চলে গেল। অফিসের সবাই কথা বলছে ইলোরাকে নিয়ে। ইলরা একজন সাধারণ এমপ্লয়ি, স্যারের ওয়াইফ হলো কি করে? আমার মনে হচ্ছে নিশ্চয়ই মেয়েটা স্যারের ব্রেন ওয়াশ করে বিয়ে করেছে। এত গরিব ঘরের মেয়ে স্যারের স্ত্রী মেনে নেওয়া আসলে কঠিন। ইলোরা জানে অফিসের সবাই তাকে নিয়ে নানা রকম কথা বলছে, তাই সে এইসব নিয়ে চিন্তিত ছিল। তবে নিজের উপর বিশ্বাস রেখে সবার সামনে দাঁড়ায়। সে সাধারণভাবেই নিজের কাজ করে। অনেকে এসে ইলোরাকে নানা রকম প্রশ্ন করে বিরক্ত করে, তবে ইলোরা পাত্তা না দিয়ে নিজের কাজ করে। হাফ টাইম কাজ করার পর ইলোরা আরমানের অফিসে যায়। আমার কাজ শেষ, আমি এখন যেতে চাই। ও হ্যাঁ, তুমি যেখানেই যাও না কেন আমার ড্রাইভারকে সাথে নিয়ে যাবে। প্রয়োজন নেই, আমি বাস দিয়ে যেতে পারি। লোকে কি বলবে আরমানের ওয়াইফ বাস দিয়ে চলাচল করছে? আরমানের কথা শুনে ইলোরা বিরক্ত গলায় বলে, আশ্চর্য, যার যার ইচ্ছে কি দিয়ে চলাচল করবে, লোকের কথায় আমার এসে যায় না। আমার আসে যায়। আমি যা বলেছি তাই করবে তুমি। আমি আপনার চুক্তির স্ত্রী, তবে আমি কোনো কাঠের পুতুল না যে আপনি যা বলবেন তাই করতে হবে। আমি যা বলবো তুমি তাই করতে বাধ্য, মিস ইলোরা। আর এইটাই আমার শেষ কথা। যদি জানতাম আপনি এত কঠোর, তাহলে কখনো নিজের থেকে এই চুক্তির বিয়েতে রাজি হতাম না। রাজি যেহেতু হয়েছই, সেহেতু আমার কথা মতোই তোমাকে চলতে হবে। ইলোরা আর কথা না বাড়িয়ে চলে যায়। মনে মনে বলতে থাকে, কিভাবে লোকটা নিজেকে ধনী লোক বলে গরিবদের এভাবে কথা শোনাবে নাকি?
ইলোরা চুপচাপ আরমানের কথা মতো তার ড্রাইভার নিয়ে হসপিটালের দিকে গেল বাবাকে দেখতে। তার বাবা হাসপাতালে ভর্তি। ইলোরা টাকা জমা দিয়েছে, তার বাবার চিকিৎসা চলছে। ইলোরা বাবার পাশে এসে বসে। ইলোরার বাবাকে নার্সরাই দেখাশোনা করেন। ইলোরা তার বাবার মাথায় হাত রেখে কান্না করতে করতে বলে, পারলে আমি তোমার সাথেই থাকতাম বাবা, তবে তোমার চিকিৎসার জন্যই তোমার থেকে দূরে থাকতে হয়। আমাকে ক্ষমা করে দিও বাবা। মা, তুই এসেছিস? আমি তোরই অপেক্ষা করছিলাম। তুমি এখন কেমন আছো বাবা? এখন বেশ ভালো আছি। তারা আমাকে ভালোভাবে দেখাশোনা করছেন, তবে ক্যান্সারের কোনো চিকিৎসা নেই মা। বাবা, আমি যত দূর পারবো তোমার চিকিৎসা করব। তুমি চিন্তা করো না, দেখবে আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে। ইলোরা কান্না করতে করতে বলে। ইলোরার মা বেঁচে নেই, বাবা অসুস্থ। এই ভেবে ইলোরার আরও কান্না পায়। সে কি করবে তার বাবার কিছু হলে? এই চিন্তায় সে শেষ হয়ে যায়। দিন শেষে কাউকে জড়িয়ে ধরে কান্না করবে এমন কেউ তার জীবনে নেই। ইলোরা বাবার সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে বাসায় চলে যায়। অন্যদিকে আরমান ড্রাইভারকে কল করে জানতে চায় যে ইলোরা কোথায় গিয়েছিল। ড্রাইভার আরমানকে হাসপাতালের কথা জানায়। তখন আরমান ভাবতে শুরু করে যে ইলোরা হসপিটালে কেন গিয়েছিল। তবে আরমান এইসবকে তেমন গুরুত্ব দেয় না। ইলোরা বাসায় এসে তার রুমে ঢুকে দেখে বেডের উপরে নানা রকম দামি শাড়ি। শাড়িতে হাত না দিতেই আরমান রুমে প্রবেশ করে। এইসব কি? এগুলো আপনি রেখেছেন এখানে? হ্যাঁ, আমি রেখেছি। এইসব দামি শাড়ি এখানে রাখার মানে কি? আমার মিটিং আছে, তুমি যাবে সাথে, তাই তোমার জন্য আমি এই শাড়িগুলো আনিয়েছি। আমার নিজের জামা আছে, আমি সেগুলো পরে নিব। আমি তোমাকে যা বলছি শোনো। আমি তোমাকে এই সুন্দর নীল শাড়ি পছন্দ করে দিলাম, যাও পরে আসো, তোমাকে এই রং মানাবে। ইলোরার ঠোঁট শুকিয়ে এলো, বুকের ভিতরটা দপদপ করতে লাগলো। এমন না যে সে কোনোদিন ভালো জামা কাপড় পরে নাই, কিন্তু এমন রকম দামি শাড়ি এইভাবে কেউ তাকে পরতে বাধ্য করেছে। এই অনুভবটাই এক অদ্ভুত গুমোট আবেগে ভরিয়ে দিল তাকে। আচ্ছা, আমি চেঞ্জ করে আসছি। দাঁড়াও। আরমান তার দিকে পিঠ ফিরিয়ে বলল, আমি জানি তোমার এসব ভালো লাগছে না, কিন্তু এখন তুমি আমার স্ত্রী এবং আমি চাই না আমার স্ত্রীকে দেখে কেউ এটা বুঝে ফেলুক যে সে শুধু একটা কন্ট্রাকচুয়াল পার্টনার। ইলোরা মুখ নামিয়ে ফেলে, কিন্তু তার চোখ দুটো আরমানের দিকে স্থির। তুমি কি সব কিছুতে এইরকম কোল্ডলি চিন্তা করো? আরমান ধীরে ধীরে ঘুরে তাকায় তার দিকে। তার চোখে আজ আর সেই আবেগের কঠোরতা নেই, বরং কিছুটা ক্লান্তি আর রহস্য লুকানো। আমি চিন্তা করি যেটা দরকার, আর আমি জানি তোমার জীবনে আমার উপস্থিতি একটা তুফানের মতো এসেছে, কিন্তু বিশ্বাস করো আমি চেষ্টা করছি যেন এই তুফানে তুমি একা না থাকো। ইলোরা স্তব্ধ হয়ে যায়। ইলোরা ফিসফিস করে বলে যে, তাই তো আমাকে কেয়ার দেখাচ্ছ, না হলে তোমার থেকে এইসব আশা করা মুশকিল। আরমান হালকা হাসি দিয়ে বলে, তাই তো কন্ট্রাক্ট করেছি যাতে আমাদের অনুভূতির কোনো দায় না থাকে। কিন্তু তুমি যদি ভেবে থাকো আমি কোনো দিন তোমাকে সম্মান বঞ্চিত করব, তাহলে ভুল করছো। কিছুটা সময় চুপচাপ কাটে। তারপর আরমান বলে, তাড়াতাড়ি তৈরি হয়ে চলো, আজ একটা পার্টি আছে, তোমাকে আমার স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিতে হবে। ইলোরার গলা শুকিয়ে যায়। পার্টি? আমি কিভাবে? আমি তো জানি না কিভাবে এইসব উচ্চবিত্ত লোকজনের সামনে নিজেকে উপস্থাপন করতে হয়। আমি ভেবেছি শুধু মিটিং। আরমানের শান্ত গলায় বলে, তুমি শুধু আমার পাশে দাঁড়াবে, আমি সব সামলে নেব। আচ্ছা, আমি তৈরি হয়ে নেই। ইলোরা সুন্দর করে তৈরি হয়ে নিল। তার পরনে সুন্দর নীল শাড়ি, তাকে বেশ সুন্দর লাগছে আজ। আরমান যেন নিজের অজান্তেই ইলোরার দিকে তাকিয়ে আছে। হঠাৎ দরজায় ঠকঠক শব্দ শুনে আরমানের চোখ সরে ইলোরার থেকে। দরজা খুলতেই সামনে মা দাঁড়িয়ে। মা, তুমি? কোথায় যাচ্ছিস? মা, আমি আর ইলোরা আমার বিজনেস পার্টিতে যাচ্ছি। দেখি আমার বৌমাকে কেমন লাগছে। আরমানের মা ইলোরাকে দেখে অবাক হয়ে বলতে লাগলেন, বাহ, বেশ চমৎকার লাগছে, কারো নজর না লাগুক। লাখে একটা বউ আমার, মাশাআল্লাহ। ধন্যবাদ মা। তোমরা যাও, অনেক এনজয় করো। তোমাকে দেখে আমার নিজের কথা মনে পড়ে গেল। তাই নাকি? হ্যাঁ, তোমাদের দুজনকে অনেক মানিয়েছে।
মা, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা যাই তাহলে। হ্যাঁ অবশ্যই যা। আরমান আর ইলোরা রওনা দেয়। রাত ৮টা। একটা বড় হোটেল, জমকালো আয়োজন। শহরের নামজাদা ব্যবসায়ী এবং কিছু মিডিয়া পার্সোনালিটিও এসেছে। আলো ঝলমলে সেই পার্টিতে। ইলোরা যেন এক অদ্ভুত নিঃসঙ্গ দ্বীপ। তার গা থেকে গরিবি ধুয়ে গেছে আজকের শাড়ি গয়না আর মেকআপে, কিন্তু মনের ভেতরের সংকোচ এখনও অমলিন। আরমান তাকে পাশে নিয়ে ধীরে ধীরে হাঁটে। ভয় পেও না, এই চোখে তোমাকে দেখে ওরা ভয় পাবে, তুমি না। একটু নার্ভাস লাগছে, তবে একটু পর ঠিক হয়ে যাবে। আচ্ছা। তারপর শুরু হয় পরিচয় পর্ব। আরমান ইলোরার সাথে সবার পরিচয় করায়। মিট মাই ওয়াইফ ইলোরা। এই বলে আরমান সকলের সামনে ইলোরাকে তুলে ধরে। সবাই ইলোরার সাথে পরিচয় হয়। তবে একসময় একজন মহিলা এগিয়ে আসে, চোখে স্পষ্ট বিদ্বেষ, ঠোঁটে তাচ্ছিল্যপূর্ণ হাসি। তুমি আয়মানের বউ, রাইট? ইলোরা মাথা নাড়ে। জি, আমি তার স্ত্রী। মহিলাটা চোরা গলায় বলে, তুমি কি জানো ওর লাইফে কে ছিল আগে? জানো ওর অতীত? আরমান তখন এসে দাঁড়ায় সামনে, ঠান্ডা গলায় কিন্তু স্পষ্ট হুঁশিয়ারিতে মোড়া। সাইরা আরমানের এক্স। হয়তো সে আরমানের সাথে আমেরিকাতে পড়াশোনা করেছিল। তার মুখ বিকৃত হয়ে যায়। তুমি ভুল করছো আয়মান, ওর জায়গা তোমার জীবনে না। ইলোরা একটু কাঁপে, কিন্তু আরমানের হাত শক্ত করে তার হাত চেপে ধরে। ওর জায়গা আমার জীবনে এখন আর সারা জীবন থাকবে, ওর জায়গা কেউ নিতে পারবে না। ইলোরা অবাক হয়ে আরমানের দিকে তাকিয়ে থাকে আর ভাবে, আরমানের এই সব কথা শুনে মনে হচ্ছে না তাদের মধ্যে চুক্তির বিয়ে হয়েছে। মনে হচ্ছে আজ ইলোরা সত্যি আরমানের একজন স্ত্রী। রাত শেষে গাড়িতে ওঠার পর ইলোরা জানালার দিকে তাকিয়ে থাকে। হুট করে এই পাশ ঘুরে আরমানের চোখের দিকে তাকিয়ে ইলোরা জিজ্ঞেস করে, তুমি কি তাকে এখনো ভালোবাসো? কাকে? সেই মেয়েকে, কি যেন নাম? সায়রা। আরমান কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি এখনো নিজেকে ভালোবাসতে শিখিনি, অন্য কাউকে ভালোবাসবো কিভাবে? এই কথা শুনে ইলোরার বুকের ভেতর এক অদ্ভুত কষ্টের রেশ নামে, কিন্তু একই সাথে একটা মানবিক টানও তৈরি হয় তার মনে। এই কঠিন মানুষটার পেছনের ভাঙাচোরা কষ্টের গল্প জানার আগ্রহ। তবে ইলোরা সাইরার কথা শুনে আঘাত পায়। সে ভাবে সে সত্যি আরমানের যোগ্য নয়। সে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয় আর ভাবে যে এই বিয়ে তো শুধু কিছু দিনের জন্য। বাসায় ফিরে দুইজনে ফ্রেশ হয়ে নেয়। ইলোরা বিছানায় বসে। তুমি সাইরার কথাতে কিছু মনে করনি তো? না, কিছু মনে করে বা কি হবে, আমাদের বিয়ে তো আর আসল না। হ্যাঁ, তবে সাইরা তোমাকে বিরক্ত করতে পারে, তুমি ওর থেকে দূরে থেকো। আমাদের চুক্তিপত্রে লেখা ছিল আমরা কেউ কাউকে ব্যক্তিগত প্রশ্ন করব না। তবে আমার মনে একটা প্রশ্ন আছে। বলে ফেলো। আপনার সাথে সেই মেয়ের কতদিনের সম্পর্ক ছিল, আর এই সম্পর্ক কেন ভাঙলো? তুমি এসব জেনে কি করবে? জানি না, তবে জানার অনেক ইচ্ছা। আমার অতীত, সে আমি তাকে নিয়ে কোনো কথা বলতে চাই না। ঠিক আছে। দুইজন শুয়ে পড়ে। ইলোরা অনেক সময় ধরে সেই মেয়ের কথা ভাবে। তারপর সে ঘুমিয়ে পড়ে। সকালে আরমানের অফিসে যাওয়ার আগে ইলোরাকে বলে, তুমি আজ অফিসে যাও, আমার একটু লেট হবে। ঠিক আছে। সকালে আরমান অফিসে যাওয়ার আগে ইলোরাকে বলে, কাল তোমরা এত ক্লান্ত ছিলে, আজ কি প্রয়োজন অফিসে যাওয়ার? আর বৌমা, তুমি একদিনও আমার সাথে বাইরে শপিংয়ে গেলে না। তুমিও আরমানের মতো কাজ নিয়েই ব্যস্ত থাকো। মা, আমি অবশ্যই আপনার সাথে বাইরে যাব। বলেন আপনি কখন যেতে চান? আরমানের মা খুশি হয়ে যান আর বলেন, আরমানের ছোট বোন আসছে, আমরা একসাথে আজ শপিংয়ে যাই, কেমন? আচ্ছা ইলোরা, তুমি তাহলে মা আর তিথির সাথে শপিংয়ে যাও আজ, আর ঘুরে আসো। আজ আমি তোমাকে ছুটি দিলাম। ইলোরা মুচকি হাসে আর বলে, ধন্যবাদ তোমাকে। ইস, জামাইকে আবার কিসের ধন্যবাদ? ইলোরা আরমানের মার কথা শুনে লজ্জা পেয়ে যায়, যেন মনে হচ্ছে তাদের বিয়ে চুক্তি নয়, বাস্তবেই হয়েছে। আরমান চলে যায় আর গাড়িতে উঠে ড্রাইভারকে জিজ্ঞেস করে, কাল ইলোরা যে হাসপাতালে গিয়েছিল, আমাকে সেখানে নিয়ে যাও। জি স্যার, নিয়ে যাচ্ছি। আরমান হাসপাতালে পৌঁছে ইলোরার নামে করা কেবিন রুমের নাম্বার জানতে পায়। আরমান একটু অবাক হয়ে যায়। সে সেই রুমের বাহিরে যেয়ে দেখে রুমে একজন লোক ঘুমিয়ে আছে। আরমান নার্সকে ডেকে জিজ্ঞেস করে, বেডে থাকা লোকটা ইলোরার কি হয়? ইনি ইলোরাপুর বাবা। আরমান চমকে যায়। সে আজ জানতে পারে ইলোরার বাবা অসুস্থ। আরমান ইলোরাকে কল করে। হ্যালো,
কি হয়েছে, কিছু বলবে কি? তোমার আশেপাশে কে আছে? মা আর তিথি, মানে আপনার মা আর আপনার বোন। তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, কিন্তু বাসায় এইসব কথা বলা যাবে না। আমি অফিসে যাচ্ছি, তুমি ফিরে আসলে আমাকে কল করবে। আমরা বাহিরে কোথাও দেখা করব। খুবই দরকারি কথা। জানি না, তবে আমার এই বিষয় তোমার সাথে কথা বলতেই হবে। আমার ভয় হচ্ছে। কিছু কি হয়েছে? তুমি এত প্রশ্ন করো কেন? কাজ হলে আমাকে কল করো। এখন বাই। আরমান কল রেখে দেয়। ইলোরা ভাবে লোকটা কি অদ্ভুত, কেমন আচরণ করে, একদমই সহ্য হয় না। অন্যদিকে আরমান কল কেটে নিজের কাছে ডেকে নেয় এবং ইলোরার বাবাকে নিয়ে অনেক প্রশ্ন করে এবং কথার মাঝে বলে ওঠে, আমি চাই তার চিকিৎসা আরও ভালোভাবে করা হোক, কোনো প্রকার ত্রুটি রাখা না হোক। সমস্ত খরচ আমি নিজে বহন করব। জি স্যার, তবে আপনি কে? আর আপনি কেন ইলোরা আপুর সাহায্য করছেন? আমি ইলোরা আপুর অনুমতি ছাড়া আপনার কথা কেনই বা শুনবো? ইলোরা আমার স্ত্রী। কি? ইলোরা আপু বিবাহিত? আমি 1 বছর তার বাবার নার্স, অথচ আমি জানি না। আসলে ব্যাপারটা কেউই জানে না, আর ইলোরার বাবার চিকিৎসা করার দায়িত্ব আমার, আর আমি আমার দায়িত্ব পালন করতে চাই। জি অবশ্যই স্যার, আমরা তার চিকিৎসার মান আর উন্নত করব। তার চিকিৎসা চলমান থাকুক, তবে কিছুদিন পর আমি তাকে ভালো একটা প্রাইভেট হসপিটালে অ্যাডমিট করব। ভালো থাকবেন, আর ইলোরার বাবার খেয়াল রাখবেন। আমি আসি। জি। ইলোরা এসব কিছুই জানে না। আরমানের মা তিথি এবং ইলোরা সবাই একসাথে শপিংয়ে যায়, আরও ঘুরে, অনেক মজা করে। ভাবি, তুমি অনেক ভালো, অনেক মিষ্টি, অনেক মিশুক। কেন যে ভাইয়া না বলেই বিয়েটা করে ফেললো? কত শত স্বপ্ন ছিল বিয়ে নিয়ে। আসলে অনেক সময় অনেক কিছু হঠাৎ করে হয়ে যায়, আমরা বুঝে উঠতে পারি না। কি এমন তারা ছিল যে আমাদের জানালেই না? একদিন সময় হলে তোমাকে সব খুলে বলবো। যা হয়ে গিয়েছে তা নিয়ে কথা না বাড়িয়ে বাসায় রওনা দেই আমরা। এমনিও দেরি হয়ে গেছে, বাইরে ড্রাইভার অপেক্ষা করছে, চলো। সবাই গাড়িতে বসা মাত্রই ইলোরার আরমানের কথা মনে পড়ল। মা, আপনারা বাসায় যান, আমার এক জায়গায় যেতে হবে। ও মা, কেন? কোথায় যাবে তুমি বৌমা? আসলে মা, আরমানের সাথে এক জায়গায় যাওয়ার কথা, সেখানেই যাব। ওহো, আচ্ছা, তাহলে তোমরা বাইরে ডিনার ডেটে যাচ্ছ, তাই তো? তিথি, তুই দেখি বেশি বেশি কথা বলিস। আচ্ছা ইলরামা, তুমি যাও, তবে এখান থেকে কিভাবে যাবে? মা, আমি আরমানকে কল করলে সে আমাকে এখান থেকে রিসিভ করে নিয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। আপনি বাসায় যান। আচ্ছা, তোমরা এনজয় করো। আরমানের মা আর তিথিকে বিদায় জানিয়ে ইলোরা আরমানকে কল করে। আমার কাজ মাত্রই শেষ হয়েছে, আমার আশেপাশে এখন কেউ নেই মা, আর তিথি বাসায় চলে গেছে। আমাকে বলো কি কথা? কোথায় আছো তুমি এখন? আমাকে বলো, আমি তোমার কাছেই আসছি। আচ্ছা, আমি ঠিকানা পাঠাচ্ছি। ইলোরা আরমানকে তার ঠিকানা পাঠায়। কিছুক্ষণ পরেই আরমান আসে, ইলোরাকে গাড়িতে উঠায় এবং ইলোরাকে বলে, কিছু খেয়েছো নাকি না খেয়ে আছো? না, খাইনি, বাসায় যেয়ে খেয়ে নেব। চলো কোনো রেস্তোরাঁয় যাই, যেহেতু তুমি কিছু খাওনি, খেয়ে নাও, তারপর কথা হবে। সারাদিন তোমার কথা শোনার অপেক্ষা করেছি, এখনই বলো। খেয়ে নাও আগে। সুন্দর আর দামি এক রেস্তোরাঁতে আরমান আর ইলোরা বসে। ইলোরার জন্য আরমান অনেক কিছু অর্ডার করে। ইলোরা এত সুন্দর এবং দামি জায়গাতে এর আগে আসেনি। চারপাশটা অনেক সুন্দর, খোলামেলা পরিবেশ, তার মাঝে সুন্দর লাইটিং। খাওয়া শেষে তারা বাহিরের চেয়ারে যেয়ে বসে। কি গুরুত্বপূর্ণ কথা, আমাকে বলো। আমি জানতে পেরেছি তোমার এই নীরবতা আর বাধ্য কথার পেছনের গল্প। মানে কি বলছো, বুঝতে পারছি না। তুমি কেন আমার সাথে আছো, কেন নিজেকে বাধ্য করেছো আমার সাথে চুক্তির বিয়ে করতে, সব আমি জানি। এইভাবে কথা না পেঁচিয়ে বলো কি হয়েছে। তোমার বাবা? বাবা মানে? আমি জানি তিনি অসুস্থ, হাসপাতালে বিছানায় মৃত্যুর সাথে লড়াই করছেন। আরমানের কথা শুনে ইলোরা থমকে যায়। তুমি কিভাবে এসব জানো? আমি কোনোভাবে জানতে পেরেছি। তাহলে তুমি শেষ পর্যন্ত আমার দুর্বলতা কি জেনেই গেলে? তোমার বাবা অসুস্থ, এটা আমাকে জানানো উচিত ছিল তোমার। কি হতো জানিয়ে তুমি কি আমার বাবাকে সুস্থ করে তুলে দিতে পারতে? ইলোরা, সুস্থতা আমার হাতে নয়, আল্লাহর হাতে। আমি আর তুমি সবাই ওসিলা। তুমি আমাকে কেন জানালে না?
মিস্টার আরমান, তুমি বলেছিলে আমাদের মধ্যে শুধু চুক্তির সম্পর্ক, এখানে কোনো ব্যক্তিগত কথা হবে না। তাহলে আমি কেন এসব তোমাকে বলতাম? সব ঠিক আছে, তবে এই কথা লুকানোর মতো ছিল না ইলোরা। আমার মনে হয়েছে তোমাকে বলা উচিত না, তাই বলিনি। তোমার বাবার চিকিৎসার দায়িত্ব আমার, তুমি একদম চিন্তা করবে না। প্রয়োজন নেই, এমনিও আপনার চুক্তির টাকা দিয়ে আমি আমার বাবার চিকিৎসা করছি, আর লাগবে না। তুমি কি চাও না তোমার বাবার উন্নত চিকিৎসা হোক? অবশ্যই চাই, তবে কারো সিম্প্যাথি চাই না। আমি তোমাকে দয়া মায়া করছি না ইলোরা, তুমি আমার স্ত্রী, আমার দায়িত্ব তোমার বাবাকে দেখাশোনা করা। এই বিয়ে শুধু চুক্তির। চুক্তির হলেও আমরা পুরো দুনিয়ার সামনে স্বামী স্ত্রী। তোমাকে বাবার জন্য ভাবতে হবে না, আমি নিজেই ম্যানেজ করে নিব। তোমার কথা আমি শুনবো না। আমার ব্যক্তিগত জীবন নিয়ে তোমার তো ভাবতে হবে না। আমি ভাবছি না, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। ইলোরা আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসে চুপচাপ। আরমানও গাড়িতে উঠে বসে। ইলোরা, বলো। তুমি এখন থেকে যখন ইচ্ছে তোমার বাবার সাথে দেখা করতে যেতে পারবে, আমি বাধা দিব না। সত্যি? হুম। আমার প্রতি এত সদয়বান হতে হবে না তোমাকে আরমান। এটা শুধুই দায়িত্ব আর কিছুই না। আচ্ছা ঠিক আছে। তারা বাসায় চলে যায়। দুইজন ফ্রেশ হয়ে চুপচাপ পাশাপাশি শুয়ে পড়ে। মনে হাজারো কথা ইলোরার। আরমানের সাথে বসে একটু মন খুলে কথা বলবে সেই অধিকারটুকু তার নেই। একই বিছানায় ঘুমায়, তবুও কত শত দূরত্ব তাদের মাঝে। সকাল সকাল দুইজন উঠে তৈরি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়। চলো হাসপাতালে। হাসপাতালে কেন? তোমার বাবাকে দেখতে। ইলোরা খুশি হয়ে যায়, আজ সে বাবাকে দেখতে যাবে ভেবেই রেখেছিল। আরমানের সাথে ইলোরা হাসপাতালে যায়। যেই সে দেখতে পায় তার বাবার রুম চেঞ্জ করে দেওয়া হয়েছে। ইলোরার বাবাকে দামি এসি রুমে শিফট করা হয়েছে। এইসব দেখে ইলোরা চমকে যায় আর নার্সকে নিজের কাছে ডাকে। আমি তো বাবার রুম চেঞ্জ করতে বলিনি। বাবার রুম চেঞ্জ করা হয়েছে কেন? আপু, আপনার হাজবেন্ড চেঞ্জ করতে বলেছে। মানে? আপনার স্বামী আমাকে বলেছেন আপনার বাবার চিকিৎসার মান উন্নত করতে, তাই আমরা তাকে ভালো জায়গাতে শিফট করছি। আরমান, তুমি করেছো এইসব? কিন্তু কেন? আমি তো বাবার চিকিৎসা নিজের সাধ্যমতো করছি। আমি জানি, তবে আমি তার চিকিৎসা আরো উন্নত করতে চাই, যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হতে পারেন। প্লিজ আমাকে আর তোমার কাছে ঋণী করো না। এইসব বলছো কেন? ইলোরা চোখ নামিয়ে বলল, কেন এসব করছো? কারণ আমি চাই না তোমার কোনো কষ্ট আমার সামনে এসে দাঁড়াক। এটা ঋণ নয়, এটা দায়িত্ব। এটা শুধু মানুষ হিসেবে আমার মনের শান্তি। ইলোরার মনে এক অদ্ভুত ভার। একদিকে সে জানে তাদের সম্পর্কটা আজও কাগজে লেখা চুক্তির মতোই, অন্যদিকে এই মানুষটা তার সবচেয়ে আপন হয়ে উঠছে প্রতিদিন। এইভাবেই কিছুদিন চলতে থাকে। তবে একদিন হঠাৎ অফিসে এক নতুন প্রজেক্টের মিটিংয়ে আসে রায়ান আহমেদ, একজন সফল ইঞ্জিনিয়ার। সে এখন দেশের নামকরা কোম্পানিতে সিনিয়র কনসালটেন্ট। আরমান নিজে তাকে রিসিভ করে আনে, কিন্তু রায়ান অফিসে ঢুকে প্রথম যাকে দেখে সে হচ্ছে ইলোরা। চোখ বড় হয়ে যায় রায়ানের। ইলোরা? ইলোরা চমকে ওঠে, কণ্ঠ শুকিয়ে আসে। তুমি রায়ান? আরমান তাকিয়ে দেখে দুজনের চোখে এমন কিছু লেখা যার ব্যাখ্যা কোনো কন্ট্রাক্টে থাকে না। আরমান জিজ্ঞেস করে, তোমরা পরস্পরকে চেনো? রায়ান একটু চুপ থেকে বলে, ও আমার ছোটবেলার বন্ধু ছিল, অনেক পুরনো পরিচয়। ইলোরা কেবল হেসে উঠে চলে যায়, কিন্তু ভিতরে ভিতরে তার বুক কাঁপে। রায়ানও চুপ। আরমান যেন দুইজনকে নিয়ে কল্পনার জগতে চলে যায়। তবে এইসব বাদ দিয়ে রায়ানের সাথে অনেক কথাই বলে আরমান। আরমান আর ইলোরার চুক্তির বিয়ে সম্পর্কে সবই জানে। রায়ান কিছুদিন ঢাকায় থাকবে নিজের মামার বাসায়, আর এই অফিসেই তার নিয়মিত কিছু কাজ আছে। তাই সে প্রায় প্রতিদিনই ইলোরার দিকে তাকিয়ে থাকে। এই সব আরমান খেয়াল করে। নিজের অজান্তেই আরমানের রাগ হয়। আরমান জেলাস ফিল করে, তবে সে চুপ থাকে। ক্যান্টিনে একদিন রায়ান ইলোরাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে না জানিয়ে হারিয়ে গেলে কেন? আমরা তো একসাথে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলাম। তোমাকে বাবার সেই কথাটা মনে নেই? আমার ছেলের জন্য এই মেয়েটা যথেষ্ট নয়। এই কথা বলা মাত্রই ইলোরার চোখে পানি এসে পড়ে। আমি বাবাকে মানতে রাজি হইনি। আমি তোমার খোঁজে করেছিলাম ইলোরা। তোমার ভালোবাসা ছিল, কিন্তু শক্তি ছিল না। আমি নিজেই বুঝে গিয়েছিলাম ভালোবাসা শুধু অনুভূতিতে থাকলে হয় না, আত্মসম্মানও লাগে।
মাফ করে দাও আমাকে ইলোরা। অতীতকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না রায়ান, আমার থেকে দূরে থাকো। তোমার এই বিয়ে, এও চুক্তি সব ছাড়ো, আমার কাছে এসে পড়ো, আমি তোমাকে রানী বানিয়ে রাখবো। প্রয়োজন নেই, আমি যেভাবে আছি অনেক ভালো আছি। এই বলেই ইলোরা রায়ানের কাছ থেকে দূরে সরে যায়। ইলোরা আর আরমান বাসায় পৌঁছায়। আরমানের মনের সংঘাত, রাতের খাবার টেবিলে সবাই আছে। রায়ান আজ দাওয়াতে এসেছে। আরমান লক্ষ্য করে রায়ান আর ইলোরার মাঝে এক অদ্ভুত নীরবতা। রাতের শেষে আরমান জিজ্ঞেস করে ইলোরাকে, তোমাদের মাঝে কি কিছু ছিল? ইলোরা কিছুক্ষণ চুপচাপ থেকে বলে, ছিল, কিন্তু এখন আর নেই। তুমি এখনো তাকে ভালোবাসো? জানি না, যা ছিল তা ফেলে এসেছি, এখন যা আছে তা বুঝে উঠতে সময় লাগছে। আরমানের কণ্ঠে প্রথমবার একটা দুর্বলতা দেখা যায়। রাতে আয়নার সামনে দাঁড়িয়ে ইলোরা নিজের সঙ্গে কথা বলে। তুই কার স্ত্রী, যার সঙ্গে কাগজে চুক্তি করেছিস? নাকি যে এক সময় তোর জন্য কবিতা লিখত, নিজের অজান্তেই তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে? কেন যেন সে আরমানের প্রতি দুর্বলতা অনুভব করে। রায়ানের জন্য কোনো আবেগ ভালোবাসা তার ভেতরে দেখা পায় না। সে নিজেই বুঝে উঠতে পারে না সে কি আরমানকে ভালোবেসে ফেললো, নাকি এতদিন একটা মানুষের সাথে একই ছাদের নিচে থেকে, একই সাথে একই বিছানায় শুয়ে থেকে তার পরিবারের কাছে এত ভালোবাসা পেয়ে ইলরা নিজেকে আরমানের বাসার লোকেদের সাথে নিজের মনকে জুড়ে নিয়েছে। সাথে আরমানের সাথে নাটক করার মধ্যেই কিভাবে যেন সে আরমানের মায়েই পড়ে গেছে। কিন্তু আরমান কি এখনো এই চুক্তি মনে করে নাকি ভালোবাসা, সেটা ইলরা জানে না। ইলরা এইসব কথা নিজের বুকের ভেতরে চাপা দিয়ে রাখে। রায়ান একদিন হঠাৎ ইলরাকে অফিসের করিডোরে থামিয়ে বলে, তোমাকে আমি ফিরে পেতে চাই ইলোরা। আরমান তোমায় ভালোবাসে না, কিন্তু সে তো এই বিয়ে করতে চায়নি, আমি চাই। ইলোরা কিছুক্ষণ চুপ করে থাকে, চোখ নামিয়ে বলে, তুমি হয়তো আমাকে চাও রায়ান, কিন্তু এখন আমি এমন একজনকে অনুভব করতে শিখেছি যে না চেয়েও আমাকে আপন করে নিয়েছে। হয়তো সময়ে আমাদের উত্তর দিবে, এখন না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তোমার ভাবনা ভুল রায়ান, আমি তোমাকে এখন আর ভালোবাসি না, এখন সব বদলে গেছে রায়ান। আরমান দূরে দাঁড়িয়ে সব শুনে ফেলে, কিন্তু কিছু না বলে চুপচাপ হাঁটা দেয়। ইলোরা বাসায় ফিরে যায়। বাসায় আরমান নেই। রাতটা যেন অনেক লম্বা হয়ে গিয়েছিল আজ। বারান্দায় দাঁড়িয়ে ইলোরা এক দৃষ্টিতে অন্ধকারের দিকে তাকিয়েছিল। বাতাসে ভেসে আসা গন্ধটাও আজ কেমন ভারী লাগছে। চারপাশ নীরব, অথচ মনে অজস্র শব্দের প্রতিধ্বনি। আরমান সারাদিন অফিসে আসেনি, ফোনও করে না। শেষবার শুধু একটা চিঠি রেখেছিল, টেবিলের উপরে লেখা ছিল, একটু দূরে থাকছি, ভাবছি, নিজেকে সময় দিচ্ছি, এখন আর কিছুই ভালো লাগে না। এই চিঠি পড়ার পর ইলোরার বুকটা হঠাৎ ভারী হয়ে ওঠে। আরমানের হঠাৎ এইভাবে চলে যাওয়া তার একদমই ভালো লাগছে না। আরমানের অনুপস্থিতিতে সে বুঝে যায় সে আর আগের মতো নেই। এই মানুষটা যে একসময় তার জীবনে এক অচেনা চুক্তির নাম ছিল, আজ সেই মানুষটাই হয়ে উঠেছে এক অপরিহার্য অভ্যাস। রাত 10টা, দরজায় ধীর শব্দ হয়। ইলোরা ছুটে গিয়ে দরজা খোলে। কোনো কিছু না ভেবেই আরমানকে জড়িয়ে ধরে সে। আরমান অবাক হয়ে যায় ইলোরার এমন কাণ্ডে। তবে আরমানের ভালো লাগে ইলোরা জড়িয়ে ধরাতে। আরমান শান্তি খুঁজে পায়। ইলোরা সরে যায় দেখে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা চুপচাপ, ক্লান্ত, কিন্তু চোখ দুটোতে অন্য এক আলো। তুমি কোথায় ছিলে? আরমান ধীরে নরম স্বরে, চিন্তা করেছিলে? ইলোরা চোখ নামিয়ে, হ্যাঁ, কারণ তুমি এখন শুধু আমার স্বামী। চুক্তির হলেও আর মা চিন্তা করেছিলেন, তাই আমিও ভাবছিলাম তোমার কথা। আরমান চোখে অবাকি, ধীরে এগিয়ে এসে, এই চুক্তির সম্পর্কটা এতটা জায়গা করে নিয়েছে তোমার মনে? ইলোরা ভেজা চোখে ভাবে, চুক্তি না হলে বুঝতেই পারত না সে যে ভালোবাসা এত নিঃশব্দে মন দখল করে নেয়। চুপ কেন? না, কিছু একটা ভাবছিলাম। ভেতরে আসো। আরমান ভিতরে আসলো, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। খাবার খাবে না? না, আমি খেয়ে এসেছি। ইলোরা আস্তে আস্তে আরমানের কাছে এসে বসে আর বলে, কি হয়েছে? আমার মনে হচ্ছে তুমি চিন্তিত। কি নিয়ে চিন্তা করছো? রাগী জিদ্দি মানুষটা আজ এত নিশ্চুপ কেন? আমার সাথে এত মাস থেকে দেখি আমাকে চিনে ফেলেছো। তার মানে
তুমি সত্যিই চিন্তিত? জানি না ইলোরা, একটা কথা বলি। বলো। আমাকে আবার একবার জড়িয়ে ধরবে? আমার ভালো লাগছে না। আরমানের মুখে এমন কথা শুনে ইলোরা থমকে যায়। তবে সে আর আরমানকে প্রশ্ন করে না। আরমানকে সে অনেক ভালোবেসে ফেলেছে, তাই কিছু না ভেবেই আরমানকে নিজের বুকে জড়িয়ে নেয় ইলোরা। আরমান যেন একগুচ্ছ শান্তি খুঁজে পায়। সারা রাত আরমান ইলোরার বুকেই ঘুমিয়ে থাকে। সকালে আরমানের বাবা কল করাতে আরমানের ঘুম ভাঙে। ইলোরা ঘুমিয়ে থাকাতে আরমান বারান্দায় গিয়ে ফোন রিসিভ করে। বাবা, বলো কি হয়েছে? আমি ফিরে এসেছি, ভাবছি তোমার বাসায় আসব। তোমার মা কল ধরছে না। তুমি আসলে আমি অনেক খুশি হব বাবা। হ্যাঁ, বৌমাকে তো এখনো দেখা হয়নি আমার। আমি আজই আসব। আচ্ছা বাবা, তুমি আসো। এই বলে আরমান কল রেখে দিল। কিছুক্ষণ পর সবাই ফ্রেশ হয়ে একসাথে নাস্তা করতে বসলো। অনেক দিন তো হলো থেকেছি এই বাসায়, আজ চলে যেতে চাই। মা, আমি যাব না ভাইয়ের বাসায়, ভালো লাগে না। মা আর কয়েকদিন থেকে যান, আর তিথিকে থাকতে দিন। আপনারা থাকলে ভালো লাগে। তোমাদের বিয়ে কয়েক মাস এখানেই থাকলাম, আর না। আর তোমাদের হানিমুনে তো যেতে হবে নাকি? আমরা চাই তোমরা একান্তে সময় কাটাও। এই কথা শোনা মাত্রই ইলোরা আর আরমান একে অপরের দিকে তাকায়। আরমান কথা ঘুরিয়ে বলে, মা, আজ বাবা আসছেন। কি বলিস? কখন আসবে? আমাকে তো জানালো না। তোমাকে কল করেছিল বাবা। উফ, আমি খেয়াল করিনি। যাক, তাহলে তোর বাবার বিজনেস ট্রিপ শেষ হলো তাহলে। বাবা আমার বাসায় আসবেন আজ। এটা তো ভালো খবর। কখন আসবে? মাত্রই বের হব বাবাকে রিসিভ করতে। আমিও যাব ভাইয়া। আচ্ছা চলো তাহলে। ভাবি, তুমিও চলো। না ইলরা, আমার সাথে থাকুক, তোরা যা। ঠিক আছে। আরমান আর ইলোরা চলে গেল। আজ অফিস অফ, তাই ইলোরা বাসায় থাকবে। মা, আপনার কি কিছু লাগবে? না, কিছু লাগবে না। তুমি আমার কাছে আসো তো, আমার সাথে বসো। ইলোরা আরমানের মার কাছে গিয়ে বসে। আমাদের বংশে বউদের গহনা যে দেওয়া হয় সেটা তো আমি এখনো তোমাকে দেইনি। কাল তিথি আমাকে মনে করিয়েছে, তাই সকাল সকাল আমার বাসা থেকে গহনাগুলো আনিয়েছি। এগুলো সবই তোমার ইলরা, তুমি নিজের কাছেই রাখবে, বুঝেছ? এইসব আর কি দরকার মা? আমার লাগবে না এসব। আর আমি এমনিও গয়না পরি না। তুমি এইগুলা না নিলে আমি মন খারাপ করব। আর এইগুলো তো তোমারই, তুমি আমাদের বৌমা। এই গহনাতে তোমার হক এখন। মা, এতগুলো গহনা আমি কিভাবে রাখি? যেভাবেই রাখো নিজের কাছে রাখো। আর এই নাও শাড়ি। আবার শাড়ি কিসের জন্য? হুট করে আরমান তোমাকে বিয়ে করেছে, তোমাকে বিয়েতে তো কিছুই দিতে পারেনি, তাই এই শাড়ি আমার পক্ষ থেকে তোমার উপহার। মা, এত কিছুর কি প্রয়োজন ছিল? এত কিছু কোথায়, আর এখানে তো তেমন কিছুই দেই নাই, কেবল তো মাত্র শুরু। মা। আচ্ছা যাও, আর কথা না। এখন যে এই শাড়িটা পরো আর সুন্দর করে সাজো। আজ তোমার শ্বশুর আসছেন, আবার আজ আরমানেরও অফিস নেই। সুন্দর করে সেজেগুজে থাকবে আজ কিন্তু। এখন? হ্যাঁ, এখন যাও। ইলোরা রুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে শাড়ি পরে নিল। হালকা সাজলো, হালকা কাজল, হালকা লিপস্টিক দিল, কানে দুল ও হাতে চুড়ি পরল। ইলোরাকে বেশ সুন্দর লাগছে। ইতিমধ্যে আরমানের বাবা আর তিথি এসে পড়েছেন। সবাই বাহিরে ড্রয়িং রুমে বসলো। বাবা তুমি বসো, রেস্ট নাও। রেস্ট পরে, যাও আমার বৌমাকে ডেকে নিয়ে আসো। ইলরা ওই রুমে আছে, যে ওকে নিয়েই। আচ্ছা যাচ্ছি। ইলোরা নিজের শাড়ি ঠিক করছে, তখনই আরমান রুমে ঢুকে পড়ল। আর ইলোরাকে দেখে তো আরমান এক নজরে তাকিয়েই আছে। অদ্ভুত রকমের সুন্দর লাগছে ইলোরাকে। ইলোরার ডাকে আরমানের ধ্যান ভাঙল। কি হয়েছে? কি ভাবছো? কিছু ভাবছি না। বাবা এসেছেন, তোমার সাথে দেখা করবেন, বাহিরে আসো। আচ্ছা চলো। আজ হঠাৎ শাড়ি পরেছো যে? মা জোর করছিলেন তাই পরলাম। কেন, ভালো লাগছে না? কখন বললাম ভালো লাগছে না? ইলোরা আরমানের অনেকটা কাছে এসে বলল, আমাকে ভালোভাবে দেখে বলো তো আমাকে কেমন লাগছে? হ্যাঁ সুন্দর লাগছে, তবে তাতে কি? আরমান কিছু না বলে চুপচাপ ইলোরার শাড়ির আঁচল নিজের হাতে নিয়ে ইলোরার মাথায় ঘোমটা দিয়ে দিল আর বলল, এইবার ঠিক আছে, হ্যাঁ একদম পারফেক্ট। ইলোরা কিছু বলতেই যাবে, তখনই রুমে তিথি এসে হাজির। বাহ, তোমরা এখানে গল্প করছো নাকি? বাবা তোমাদের ডাকছেন। এই যে আমরা আসছি, তুই যা। এই বলে আরমান আর ইলোরা বাহিরে আসলো। তার বাবার কাছে
ইলোরা আরমানের বাবাকে দেখে বলল, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম মা। মাশাল্লাহ, আমাদের বৌমা তো অনেক মিষ্টি। আসো মা, কাছে আসো আমার। ইলোরা আরমানের বাবার কাছে গিয়ে বসলেন। সবাই একসাথে বসে অনেক সময় আড্ডা দিলেন। ইলরা, তোমার পরিবারকে দাওয়াত করো আমাদের বাসায়। আসলে আমার পরিবার বলতে আমার বাবাই আছে, আর তিনি অসুস্থ। অসুস্থ মানে কি? কি হয়েছে তার? ইলরা, আমাকে তো আগে জানাওনি, কি হয়েছে তোমার বাবার? মা বাবা, ইলোরার বাবা শারীরিকভাবে দুর্বল, তাই বেশিরভাগ সময় হাসপাতালেই থাকতে হয় তার। আর বিয়ের ব্যাপারে তাকে তখনই জানাবো যখন তিনি কিছুটা সুস্থ হবেন। তার জন্য আমার অনেক দোয়া রইল। আরমান, তুমি ইলরার বাবার খেয়াল রাখবে, যা যা প্রয়োজন করবে। জি বাবা, অবশ্যই। অনেক সময় পর ইলোরা রুমে আসলো। আরমানও এসে বসলো চেয়ারের উপরে। আজ তোমার বাবাকে দেখতে যাবে না? হ্যাঁ যাব। তাহলে চলো। আমি চেঞ্জ করে আসছি। না, এইভাবে চলো। শাড়ি পরেই? হুম। ইলোরা আর আরমান একসাথে হাসপাতালে যায় ইলোরার বাবাকে দেখতে। আরমান নিজ হাতে ওষুধ কিনে আনে। আর সেদিন প্রথমবার ইলোরার বাবা আরমানকে দেখেন, আর দেখেন ইলোরাকে আজ ভীষণ সুন্দর লাগছে। ইলোরার বাবা প্রশ্ন করেন, মা, আজ তোকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ বাবা। তোমার কিছু লাগবে? সারাদিন হাসপাতালের নার্সরা আমার খেয়াল রাখে মা, আমার কিচ্ছু লাগবে না। তবে তোর সাথে এই ছেলেটা কে? বাবা, ও আমার স্বামী। আমি বিয়ে করেছি বাবা। কি বলছিস? সত্যি মা? আমি শুনে অনেক খুশি হয়েছি। আরমান ইলোরার মুখে এমন কথা শুনে ইলোরার বাবার দিকে এগিয়ে আসলো আর বলল, আপনার কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন, কারণ আমি আপনার ছেলে। এই কথা শুনে কলিজা ঠান্ডা হয়ে গেল বাবা। একদম চিন্তা করবেন না, আমি আর ইলোরা আপনার পাশে আছি। বাবা, তুমি অনেক ভালো। আমার অসহায় মেয়েকে নিজের বউ করেছো, ওকে সুখে রেখো। জি অবশ্যই। আরমান কেবিন থেকে চলে যায়। ইলোরা চলে যাওয়ার সময় ইলোরার বাবা মৃদু গলায় বলেন, তুই ভালো জামাই পেয়েছিস মা, ওকে ধরে রাখিস। ইলোরার চোখ ঝাপসা হয়ে আসে। সে চুপ করে বাবার হাত শক্ত করে ধরে আর মুচকি হেসে বাবাকে আচ্ছা জবাব দেয়। তারপর চলে যায় বাহিরে। আরমান ইলোরাকে ডাকে, তুমি তোমার বাবাকে আমাদের বিয়ের কথা কেন বললে? মনে হলো এটাই ঠিক। কখনো যদি তোমার বাবা আমাদের চুক্তির কথা জেনে যায়? তুমি চিন্তা করো না। তোমাকে অনেক ধন্যবাদ বাবাকে এভাবে সাহায্য করার জন্য। ধন্যবাদ লাগবে না ইলোরা, আমি চাই তোমার বাবা আর তুমি ভালো থাকো। তবে আবার কি? আমাদের তো চুক্তির বিয়ে যা কিছুদিন পর তালাক পেপারে সাইন করার পর শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে? ইলোরার চোখের কোণে পানি জমে যায়। আরমানেরও ভালো লাগে না এই ভেবে যে তাদের চুক্তি প্রায় শেষের দিকে। আরমান খেয়াল করে ইলোরার চোখের কোণে পানি। ইলোরা, তোমার মনে কোনো কথা থাকলে আমাকে বলে দাও। তোমার কি এখনো মনে আছে আমাদের বিয়ের চুক্তিতেই আবদ্ধ থাকবে আর চুক্তিতেই ভাঙবে? মানে? ইলোরা চুপ হয়ে আরমানের দিকে তাকিয়ে থাকে, তারপর ধীর গলায় বলে, তুমি কি এখনো একবারও আমার চোখের ভাষা বোঝোনি আরমান? এই কথা শোনা মাত্রই আরমান থমকে যায়। মনের ভিতরে উথাল পাথাল শুরু হয়ে যায় তার। সে বুঝে যায় ইলোরার মনের কথা, তবে আরমান কি জবাব দিবে সে ভাষা হারিয়ে ফেলে। ইলোরা আর কথা না বাড়িয়ে সোজা গাড়িতে যেয়ে বসে। আরমানও যায় ইলোরার পিছে। তবে সে কি বলবে ইলোরাকে? ইলোরা সারা রাস্তা চুপচাপ থাকে, কিছুই বলে না। জানালা দিয়ে বাহিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বাসায় পৌঁছানোর পর যখন আরমান ইলোরার সাথে কথা বলতে যাবে, তখনই আরমানকে তার বাবা ডাকেন। বাবা, আমাকে ডাকলে যে কিছু বলবে? তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। কিসের গুরুত্বপূর্ণ কথা? তোমার এখন বিয়ে হয়েছে, তোমার একটা ভবিষ্যৎ আছে। আমি চাই তোমার ভবিষ্যৎ, তোমার সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। বাবা, আমি আমার উকিলকে ডেকেছি, তিনি সব কাগজ ঠিক করেছেন, কাল আনবেন। আমি শুধু সাইন করব। কিসের কাগজ বাবা? আমার সম্পত্তির। মানে? আমার সব কিছুই তোমার। আমি জানি তুমি অনেক ট্যালেন্টেড ছেলে, তবে আমি আমার সব তোমার নামে দিতে চাই। ঠিক আছে, তবে এত তারা কিসের? তাড়া না, সব আমি আগেই করতে চাই। যেহেতু তোমার বিয়ে হয়েছে, আর আমি তো তোমাকে বলেছিলাম তোমার বিয়ে হলে আমি আমার সব সম্পত্তি তোমার নামে করে দিব। তুমি যাও বাবা, রেস্ট নাও, কাল কথা হবে। আচ্ছা বাবা। আরমান চলে যায়। আরমান যা চেয়েছিল তাই হচ্ছে।
বাবা তার নামে সব সম্পত্তি দিয়ে দিচ্ছে, তবে তাও আরমানের মনে কোনো আনন্দের ছোঁয়া নেই। মা বাবাকে ধোঁকা দিয়ে চুক্তির বিয়ে করলো সে, এখন আবার ইলোরাকে ছাড়ার ভয় তাকে ভিতরে ভিতরে খাচ্ছে। রুমে গিয়ে আরমান দেখল ইলোরা নেই। ইলোরাকে সারা বাড়ি খুঁজে পাচ্ছে না আরমান। বুয়াকে জিজ্ঞেস করার পর জানতে পারে ইলোরা ছাদে গিয়েছে। আরমানও দৌড়ে ছাদে যায়, গিয়ে দেখে ইলোরা দোলনার উপরে পা তুলে চুপচাপ বসে আছে। আরমান তার কাছে যায়। ইলোরা, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজছিলাম। কি কারণে খুঁজছো? কোনো কারণ আছে? কি হয়েছে? তুমি এখানে একা কেন বসে আছো? খোলা আকাশের নিচে অনেক ভালো লাগে, নিজেকে হালকা হালকা লাগে। আমাকে বলতে আমিও সাথে আসতাম। চুক্তির বিয়েতে এত ফর্মালিটিস কেন পূরণ করব? এই কথা শুনে আরমানের অনেক খারাপ লাগে। আরমান আর কিছু না বলে ইলোরার হাত ধরে টান দেয় আর নিজের একদম কাছে এনে বলে, আমি আর পারছি না ইলোরা, প্লিজ আমার সাথে এমন করো না। আশ্চর্য, আমি কি করলাম? আমি পাগল হয়ে যাচ্ছি। কেন? আমি এক চুক্তি ভাঙতে চাই। ঠিক আছে, তাহলে আমাদের আলাদা হওয়ার সময় এসে পড়েছে। এই বলেই ইলোরা যেতে লাগলে আরমান তাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি চুক্তি ভাঙতে চাই, তবে আলাদা হওয়ার জন্য না, এক হওয়ার জন্য। আরমানের কথা শুনে ইলোরা অবাক। ইলোরা কাপা গলায় বলে, মানে? আমি তোমাকে আমার চুক্তির বউ না, আসল বউ বানাতে চাই ইলোরা। এই কথা শুনে ইলোরা খুশিতে আত্মহারা হয়ে যায়। খুশিতে তার চোখে জল এসে পড়ে। সে চোখ বন্ধ করে এক গভীর নিঃশ্বাস নেয়। ইলোরা রাতের ছাদের দক্ষিণের একটুখানি হাওয়ার স্পর্শ যা বলে ভালোবাসা এমনই হয়, চুক্তিহীন, শব্দহীন, অথচ গভীর। ইলোরার চোখে জল, মুখে হাসি। তার মনের ভিতরের অস্থিরতা আজ যেন প্রথমবারের মতো একটা শান্তি পেল। ছাদের হালকা বাতাসে ইলোরার চুল উড়ছে। ইলোরা ঘুরে দাঁড়িয়ে আরমানকে শক্ত করে জড়িয়ে ধরে। আরমান ইলোরার কপালে চুমু খায়। ইলোরা চোখ বন্ধ করে বলে, তুমি যদি আগে বুঝতে তাহলে এত কষ্ট হতো না। আরমান নরম গলায় বলে, আমি বুঝেছি, কিন্তু অনেক দেরিতে। তোমার চোখে চোখ রাখলেই সবটা বোঝা যেত, শুধু সাহস করে স্বীকার করিনি। আমি সারাক্ষণ তোমার সাথেই থাকতে চাই। সারাক্ষণ না, সারা জীবন আমার কাছে রাখবো তোমাকে। সেই রাতটা ছিল এক অদ্ভুত নীরবতার সাক্ষী। দুজন মানুষ যাদের মাঝে একসময় শুধুই একটা চুক্তি ছিল, আজ তারা যেন একে অপরের সবচেয়ে আপন কেউ। তাদের মধ্যে যে দূরত্বের চুক্তি ছিল তা আজ ভেঙে গিয়েছে। আমার অনেক ভালো লাগছে যে ভালো লাগা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। জানো ইলোরা, আমি ভেবেছিলাম আমি কোনো দিন কাউকে ভালোবাসবো না, কারো মায়ায় পড়বো না। তাই তো চুক্তির বিয়ে করলাম, অথচ দেখো ভাগ্যের কি পরিণতি। আমি তাকেই ভালোবাসলাম যার সাথে ভালোবাসার নাটক করছিলাম। ভালোবাসা কখনো বলে হয় না। আমিও ভাবিনি আমার অফিসের সেই রাগী বসের সাথে আমার চুক্তির বিয়ে হবে আর সময়ের সাথে তাকে ভালোবেসে ফেলবো। যে সম্পর্কে কোনো মূল্য ছিল না ইলোরা আর আরমানের কাছে, সেই সম্পর্ক আজ তাদের কাছে অনেক মূল্যবান হয়ে উঠেছে। পরদিন সকালে ইলোরা ভোরে ঘুম থেকে উঠে চা তৈরি করে বারান্দায় গিয়ে বসে। হালকা রোদ পড়ছে, পাখির ডাক, আর নিজের মনে কিছু একটা গুনগুন করে গাইছিল। ঠিক তখনই পিছন থেকে আরমান এসে তার পাশে বসে। আরমান হালকা হেসে বলে, আজ মনে হচ্ছে তুমি খুব হ্যাপি। আজ ভেতরে কেমন শান্তি লাগছে। আরমান হালকা গলায় বলে, তাহলে চলো আজ একটা কাজ করি। কি কাজ? চলো আজ মা বাবার সামনে আমাদের চুক্তির কথা বলি, তারপর তাদের আশীর্বাদ নিয়ে আবার তোমাকে বিয়ে করি, সত্যিকারের বিয়ে। ইলোরা প্রথমে অবাক হয়ে তাকায়, তারপর একটু থেমে বলে, তুমি জানো এটা সহজ হবে না। জানি, তবে এখন আর কিছুই লুকাতে চাই না। তুমি ভালো সিদ্ধান্ত নিয়েছো, আমিও মা বাবাকে জানাতে চাই। সেই দিনই আরমান সব সাহস সঞ্চয় করে তার মা বাবার সামনে ইলোরাকে নিয়ে বসে। সাথে তিথিও ছিল। পুরো ঘটনা খুলে বলে, কিভাবে এই বিয়ে শুরু হয়েছিল, কেন হয়েছিল, কিভাবে তারা একে অপরকে চিনেছে, আর আজ কি চায় তারা। আরমানের বাবা গম্ভীর গলায় বলেন, এটা চুক্তির বিয়ে? হ্যাঁ বাবা, কিন্তু এখন সেটার চুক্তিতে সীমাবদ্ধ নেই। আমি সত্যি করে ইলোরাকে ভালোবেসে ফেলেছি, আর আমি আবার তাকে বিয়ে করতে চাই। এবার তোমাদের আশীর্বাদ নিয়ে। এক মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। তারপর আরমানের মা ইলোরার হাত ধরে বলে, ইলোরা কখনোই আমাদের কাছে চুক্তির বউ ছিল না,
আমি শুরু থেকে ওকে আমার নিজের মেয়ে ভেবেছি। কিন্তু ইলরা, তুমি এত বড় মিথ্যে আমাদের কিভাবে বললে? আমাকে মাফ করে দিন মা, আমি বাধ্য ছিলাম। তবে বিশ্বাস করেন, আমি আপনাকে নিজের মায়ের মতোই দেখেছি। তিথিকে নিজের বোনের মতো ভালোবেসেছি। ভাবি, তোমাকে আমি অনেক পছন্দ করি, কিন্তু তুমি আর ভাইয়া কাজটা ঠিক করোনি। আমি জানি সবাই কষ্ট পেয়েছো, আমি অনেক দুঃখিত। তিনি ইলোরার কাছে এগিয়ে আসে আর বলে, ভাবি, আমি চাই তুমি ভাইয়ের বউ হয়ে থাকো। আমি তোমাকে সারা জীবন ভাইয়ের পাশে দেখতে চাই। তিথির কথা শুনে ইলোরার অনেক ভালো লাগে। আরমানের বাবা বলেন, আরমান, তুমি তাহলে চুক্তির বিয়ে ভাঙতে চাও? জি বাবা। আরমানের বাবা ইলোরার দিকে এগিয়ে আসে। ইলোরার মাথায় হাত রেখে বলে, ইলরা, তুমি আমার মেয়ের মতো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আর আরমানকেও। ইলোরা আর আরমান একে অপরের দিকে তাকায়। দুইজনই স্বস্তির নিঃশ্বাস নেয়। তারা ভাবেনি যে মা বাবা তাদের ক্ষমা করে দিবেন। আরমানের বাবার কথা শুনে তারা শান্তি পায়। তাহলে আর দেরি কেন? কালকেই তোমাদের আগদ হবে। এবার সব কিছু নিয়ম মেনে হবে। ইলোরার চোখ ভিজে যায়। এই পরিবারটা যেটা একসময় শুধু নামেই ছিল, তার জন্য আজ যেন একান্ত আপন হয়ে উঠেছে। যাক, এইবার আমার মনের আশা পূরণ হবে। ভাইয়ের বিয়ে নিজের চোখের সামনে হবে। মা, আমি আছি না? মা চিন্তা করো না, আমি আর ইলোরা ছোট পরিসরে বিয়ে করব। তেমন চাকচিক্য আয়োজন করার প্রয়োজন নেই। না, তাও হালকা চাকচিক্য না হলে হবেই না। ভাইয়ের বিয়ে বলে কথা। আচ্ছা, তোমাদের ইচ্ছে। আরমানের বাবা চলে যান অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থা করতে। রুমে তিথি, আরমান আর ইলোরা আর আরমানের মা। ভাবি, চলো আমার সাথে। আজ তুমি আমার সাথে ঘুমোবে। তিথির কথা শুনে আরমান উঠে দাঁড়ায়, ভ্রু কুঁচকে বলে, কেন কেন? ইলোরা তোর সাথে কেন ঘুমাবে? বাপ রে, কাল তোমাদের বিয়ে, আজ তোমরা একসাথে কেন ঘুমোবে? এমন হয় নাকি? আমার বউ আমার সাথে থাকবে? জি না, সে তোমার চুক্তির বউ ছিল। কালকে যখন সত্যিই বউ হবে তখন নিজের কাছে রেখো। আজ তো ইলরা ভাবি আমার সাথেই ঘুমোবে। ইলোরা এখানেই থাকবে বললাম না? আরমানের মুখে এমন কথা শুনে সবাই হেসে বসে। আর তিথি বলে, তোমার কথা কে শোনে? চলো ভাবি। ইলোরাকে নিয়ে তিথি চলে যায়। আরমানের তো রাগ হয়, কারণ কাল সারা রাত ইলোরা আর সে ছাদেই ছিল। ইলোরা আর তার মধ্যে সব ঠিক হওয়ার পর আরমান ইলোরার সাথে একান্ত সময় কাটায়নি। তবে আরমান দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ধৈর্য ধরে। আরমানের রাত যেন কাটেই না ইলোরাকে ছাড়া। এক রাত তার কাছে অনেক রাত মনে হচ্ছে। একা বিছানায় তার ঘুমই আসছিল না। আরমান আজ রাতে বুঝতে পারে সে ইলোরাকে ছাড়া অনেক একা অনুভব করে। সকাল হতেই আরমান তিথির রুমে ছুটে যায়। যে দেখে তিথির রুম লক করা, তাই আর আরমান ঢোকে না। আরমান বাহিরে বের হয়ে যায়, কারণ আজ সন্ধ্যায় তার বিয়ে। বাহিরে গিয়েই আরমান অকাংশকে কল করে, কিরে বন্ধু, এতদিন পর আমার কথা মনে পড়ল? আমি বিয়ে করেছি, আজ এসে পড়িস? মানে কি, চুক্তির বিয়ে না করলি? আবার কিসের বিয়ে? চুক্তির না, এবার আসল বিয়ে হবে। কি বলিস? আমি ইলোরাকে ভালোবেসে ফেলেছি, তাই এক মুহূর্ত দেরি না করে বিয়ে করেছি ওকে। আমি তো ভাবিনি তুই ওই মেয়েকেই ভালোবেসে ফেলবি। যাক, তাহলে তোর জীবনের গুরুত্বপূর্ণ অংশ পেয়েছিস তুই। আমি অনেক খুশি। আমি আজ অবশ্যই আসব, আর বাকি গল্প তোর কাছে এসে শুনবো। আচ্ছা, এখন রাখি, আজ অনেক কাজ আমার। আরমান আয়োজন শুরু করে দেয়। আর আরমানের বাবাও আয়োজনে কোনো কমতি রাখেন না। হাতে কম সময় থাকায় আরমানের বাবা শুধু কিছু আত্মীয় স্বজনদের দাওয়াত দিতে পারেন। অন্যদিকে আরমান ইলোরার বাবার সাথে দেখা করে তারপর ইলোরার বাবাকে সে সব খুলে বলে, এবং ইলোরার বাবা আরমানকে জড়িয়ে ধরে বলে, এই চুক্তির সিদ্ধান্ত ইলরা আমার জন্য নিয়েছিল বাবা, এখানে ওর কোনো দোষ নেই। আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, কিন্তু ইলরা আজ ভালোবাসার মানুষকে পেতে যাচ্ছে। আমি আজ অনেক খুশি। বাবা, আমার সাথে চলেন, আপনিও বিয়েতে অংশ নেবেন। আমি কিভাবে? ইলোরা আপনাকে দেখে অনেক খুশি হবে, আপনি আমার সাথে চলেন। আচ্ছা। আরমান ইলোরার বাবাকে তার বাসায় নিয়ে যায়। ইলোরার বাবাও এই বিয়ে অংশগ্রহণ করেন। আরমানের বাবা মাও অনেক খুশি হন ইলোরার বাবাকে দেখে। ভালো হয়েছে তুই ইলরার বাবাকে নিয়ে এসেছিস।
ইলরা অনেক খুশি হবে। মা। যা তৈরি হয়ে নে, আরও কাজ আছে। আচ্ছা মা। ইলোরা আর তিথি শপিংয়ে গিয়েছে, তারপর তারা যাবে পার্লারে। আরমান ব্যস্ত থাকায় তিথি আর ইলোরাকে রিসিভ করতে পারেনি, ড্রাইভারকে পাঠিয়েছে। ইলোরা আজ সুন্দর লাল টুকটুকে শাড়ি কিনেছে, আর আরমানের মার দেওয়া গহনা আজ সে পরবে। সে যেমন বউ সাজতে চেয়েছিল নিজের বিয়েতে, আজ সেভাবেই সেজেছে। মাশাল্লাহ, কি সুন্দর লাগছে ভাবি তোমাকে। ইলোরা মুচকি হেসে বলে, ধন্যবাদ। সবাই তো দ্রুত হচ্ছে, তাই একটু টেনশন হচ্ছে, নার্ভাস ফিল হচ্ছে। একদম ভেবো না ভাবি, দেখবে সব ঠিকঠাকভাবেই হবে। ইলোরা বাসায় এসে যখন তার বাবাকে দেখে, ইলোরা খুশিতে আত্মহারা হয়ে যায়। আরমানের এমন উপহারে ইলোরা ভীষণ খুশি হয়। বাবার উপস্থিতি ইলোরার জীবনে সবচেয়ে আনন্দের সময়। সন্ধ্যায় পরিবারের সবার উপস্থিতিতে হয় ইলোরা আর আরমানের নতুন করে বিয়ে। ইলোরার পরনে লাল রঙের শাড়ি, হাতে চুড়ি, মাথায় লম্বা ঘোমটা, আর আরমানের চোখে শুধুই ইলোরা। ইলোরার পাশেই ইলোরার বাবা। ইলোরা ইমাম সাহেব কবুল বলার সময় এইবার আর কোনো চুক্তি নেই, আছে শুধু ভালোবাসা। ইলোরার কানে ফিসফিস করে আরমান বলে, এবার কিন্তু কোনো মেয়াদ নেই, তোমাকে আমি সারা জীবনের জন্য চাই। ইলোরা মুচকি হাসে, আজ সে অনেক খুশি। তাহলে এবার সত্যি করে বলি, কবুল? তাদের সম্পর্ক শেষ নয়, কেবল শুরু। তাদের ভালোবাসার এক নতুন পথ চলা আজ থেকে শুরু। আকদ শেষ হয়েছে। আজ সত্যিকার অর্থে ইলোরা আর আরমান স্বামী স্ত্রী। এবার কোনো চুক্তি নেই, ভয় নেই, আর রাগ ঢাকো নেই। বাড়ির সবাই চলে গেছে, অতিথিরা বিদায় নিয়েছে। বিয়ের রাত, ঘরে এখন শুধু ইলোরা আর আরমান। রুমের ভিতর মৃদু আলো, সুন্দর করে বাসর সাজানো লাইটিং করা, আর সেই আলোয় বসে আছে ইলোরা মাথায় ঘোমটা টেনে, মৃদু হাসি মুখে। আরমান ধীরে ধীরে এগিয়ে আসে, এক হাতে দরজা বন্ধ করে, চোখে গভীর এক প্রশান্তি আর ভালোবাসার ছায়া। আজ তোমাকে খুব অন্যরকম লাগছে, যেন কোনো স্বপ্নের ভেতর আছি। হয়তো তাই, স্বপ্নের মতো তো এইসব ঘটছে, মনে হচ্ছে সব স্বপ্ন। আরমান একটু কাছে এসে ধীরে ইলোরার হাত ধরে। তুমি জানো আজ আমি কেমন যেন ভয় পাচ্ছি। ভয়? কি নিয়ে? তোমাকে হারানোর ভয়। এই অনুভবটাই যেন আমার ভিতরটা নরম করে দিচ্ছে। চোখ নামিয়ে ধীরে বলে, আমি এখন তোমারই, আমি সারা জীবন তোমার হয়ে থাকবো। ভালোবাসা তো নিঃশব্দে বুকের ভেতরে জন্ম নেয়, শুধু একজনকেই দেখেই বোঝা যায় সে নিজের হয়ে গেছে। আরমান ধীরে ধীরে ইলোরার কাছাকাছি চলে আসে। ইলোরার চিবুকে আঙ্গুল দিয়ে তার মুখ তুলে ধরে। দুজনের চোখ একসাথে। নীরবতা ভেঙে যায় নিঃশ্বাসের শব্দে। আজ তুমি শুধু আমার, কোনো শর্ত ছাড়া, কোনো মেয়াদ ছাড়া। তোমার এই কথাগুলোই আমার কাছে সবচেয়ে দামি। আরমান ধীরে ইলোরার মুখে হাত রাখে, হালকা ছুঁয়ে যায় তার কপাল, তার চোখে, এরপর ঠোঁটে। এক দীর্ঘ ভালোবাসায় ভেজা চুমু, শব্দহীন প্রতিশ্রুতি যেন। ইলোরাও ধীরে চোখ বন্ধ করে, নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দেয় তার স্বামীর ভালোবাসায়। আজ আর সে কোনো ভয় পায় না। আজ সে জানে এই মানুষটা তার পুরোটাই। বুঝে গেছে। রাতের গভীরে, ঘরে এখনও মৃদু আলো, বিছানায় ইলোরা আর আরমান পাশাপাশি। আরমান ইলোরার চুলে আঙ্গুল চালিয়ে দেয়। দুজনেই নীরব, কিন্তু সেই নীরবতাতেই যে শব্দ আছে হাজার ভালোবাসার। আরমানের বুকে ইলোরার মাথা। তুমি জানো আমি কতবার ভেবেছি, যদি তুমি চুপচাপ চলে যাও, যদি আবার হারিয়ে ফেলি, তাহলে আমিও মরে যেতাম। কারণ আমি এখন শুধু তোমার স্ত্রী না, আমি তোমার ভেতরের অংশ, হৃদয়ের ভেতরের সুর। তুমি আমার জীবন ইলোরা, আর আজ থেকে আমি তোমার দেহে, মনে, শ্বাসে প্রশ্বাসে ছুঁয়ে থাকবো চিরকাল। রাত গভীর হয়, চাঁদের আলো তাদের রূপকথার সাক্ষী হয়ে দাঁড়ায়। আরমানের আলতো চুমু ইলোরার গালে, কপালে, গলায় ছড়িয়ে পড়ে। এক অলিখিত প্রেমের কবিতা হয়ে এই ভালোবাসায় এবার কোনো বাধা নেই। রাত গভীর হয়, চাঁদের আলো তাদের রূপকথার সাক্ষী হয়ে দাঁড়ায়। আরমানের আলতো চুমু ইলোরার গালে, কপালে, গলায় ছড়িয়ে পড়ে, এক অলিখিত প্রেমের কবিতা হয়ে। এই ভালোবাসায় এবার কোনো বাধা নেই,
কেবল প্রেম, স্পর্শ আর আত্মিক টান। আরমান ইলোরার ঠোঁটে অনবরত চুমু খেতে থাকে। তাদের মধ্যে এক বিন্দু পরিমাণ দূরত্ব নেই আজ। ঘর জুড়ে মৃদু লাল আলো আর ফুলের সুগন্ধে ঘরটা ভরা। আরমান বলে, তোমাকে এভাবে দেখব এত কাছ থেকে কখনো ভাবিনি। সে ধীরে বলে, ইলোরার চোখে লজ্জা, কিন্তু সেই লজ্জার নিচে এক আশ্চর্য আগ্রহ। সে ধীরে বলে, আমি কখনো কাউকে এতটা কাছ থেকে অনুভব করিনি। আরমান তার গলা কপাল ছুঁয়ে দেয় নরম ধীর স্পর্শে। ইলোরার শরীর এক মুহূর্তে শিহরিত হয়ে ওঠে। আরমান তার গলায় মুখ রাখে। ইলোরার হাত আরমানের চুলে হারিয়ে যায়। তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। আরমান ইলোরার শাড়ির আঁচল ধীরে ধীরে সরিয়ে দেয়। সে যেন ইলোরার শরীরে প্রতিটি অংশকেই শিল্পের মতো দেখে। চুমুতে চুমুতে, আদরে আদরে তারা নিজেদের উন্মোচন করে। শুধু শরীর নয়, আত্মাও। রাত এগিয়ে চলে। এক একটা মুহূর্ত যেন আবেগের উত্তাপে গলে যায়। দুটি শরীর এক হয়ে গেছে, দুটি হৃদয় এক ছন্দে ধ্বনি তোলে। আরমান ফিসফিসিয়ে বলে, এই রাত, এই তুমি, আমার জীবন এখন পূর্ণ। ইলোরা আর কিছু বলে না, শুধু বুকের গভীর থেকে তার মুখে একটা কোমল হাসি খেলে যায়। সেই রাতে ভালোবাসা শুধু চুম্বনে সীমাবদ্ধ থাকেনি। তারপর আরমান ধীরে ধীরে ইলোরার গলায় ঘাড়ে চুমু দেয়। ইলোরার কোমর ছুঁয়ে তাকে কাছে টেনে নেয় নিজের দুই পায়ের মাঝে। ইলোরারও আরমানের খুব কাছাকাছি এসে আরমানের কপালে চুমু খায়, ঘাড়ে গলায় চুমু দেয়। তারপর ধীরে ধীরে আরমান ইলোরার পরনের শাড়ি খুলতে থাকে। ইলোরার পুরো দেহ আজ আরমানের, আর আরমানের সমস্ত কিছুই ইলোরার। তাদের ভিতরে হয় গভীর সম্পর্ক। ইলোরা আর আরমানের বিয়ের পরের দিন আজ। চুক্তির ছায়া সরে গেছে জীবনের পাতা থেকে। এখন তারা একে অপরের ছায়া। সকালের সূর্য ঘরের পর্দায় পড়তেই ইলোরার ঘুম ভাঙে। পাশে আরমান নেই, ঘর নিঃশব্দ। সে উঠে পড়ে, চুলগুলো একটা খোপায় গুজে নেয়। আর তখনই আরমান রুমে ঢুকে, হাতে দুটো কফির কাপ। ভেবেছিলাম আজ আমি তোমাকে জাগাবো, কিন্তু তুমি তো আগেই উঠে গেলে। আমি এখন তোমার বউ, বউরা কি আর ঘুমিয়ে থাকে? আমার বউ চাইলে সারাদিন ঘুমাতে পারে। ইলোরা মুচকি হাসে। দুজনের চোখে চোখ, হালকা হাসি আর হাতে ধরা কফির কাপের স্পর্শে সকালে যেন একটা বিশেষ সুখ খুঁজে পায় তারা। আরমান ইলোরার কাছে আসে আর বলে, অফিসে অনেক কাজ জমে গেছে, আজ অফিসে যেতে হবে। আমিও যাব? না, আজ তুমি রেস্ট নাও। তোমারও রেস্টের প্রয়োজন। তুমি অফিসে গেলে আমিও যাব। কাজ বেশি থাকলে আমি তোমাকে কল করব। ড্রাইভার তোমাকে অফিসে নিয়ে যাবে। আচ্ছা। ইলোরার অনেকটা কাছে এসে আরমান ইলোরার কপালে আলতো করে চুমু দেয় আর বৃদ্ধা আঙ্গুল দিয়ে ইলোরার ঠোঁটে স্পর্শ করে। ধীরে ধীরে ইলোরার ঠোঁটে চুমু খায়। ইলোরা চোখ বন্ধ করে অনুভব করে। আরমান বলে, অফিসে গেলাম, তিথি আর মা বাসায় আছেন, আর তোমার বাবা গেস্ট রুমে আছেন, তাদের সাথে সময় কাটাও। আমি মাকে বলেছি তোমার বাবার খেয়াল রাখতে। ধন্যবাদ আরমান, আমার জন্য এত কিছু করার জন্য। আরমান ইলোরার মুখ চেপে ধরে আর বলে, একদম চুপ, কিসের ধন্যবাদ? ভুলে যেও না আমি এখন তোমার সত্যিকারের স্বামী। তোমাকে ভালো রাখা আমার দায়িত্ব। আরমান ইলোরাকে বিদায় জানিয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়। রুম থেকে বের হতেই আরমানের মা হাজির। আজও তোর অফিসে যাওয়া লাগবে? মা, অফিসে অনেক কাজ, কয়েকদিন যাবৎ সব মিটিং ক্যান্সেল করেছে, আর না। তোকে নিয়ে আর পারি না। উফ মা, আমার দেরি হচ্ছে, আমি গেলাম। সাবধানে যাস আর তাড়াতাড়ি বাড়ি চলে আসিস। আচ্ছা মা। আরমানের মা ইলোরার রুমে নক করে ইলোরার কাছে যায়। আরমান দেখলাম অফিসে গেল, আমার কথা তো শুনেই না, তুমিও কি আটকাতে? মা, অফিসে অনেক কাজ, তাই বাধা দেইনি। আচ্ছা ঠিক আছে, তোমার বাবা উঠে গেছেন, আমি তার রুমে নাস্তা পাঠিয়ে দিয়েছি, তুমি যে দেখো তো তার আর কিছু লাগবে কি না। ধন্যবাদ মা। বাবা এই বাসায়, আবার আপনি তার খেয়াল রাখছেন? বাবা অসুস্থ, আমার মা নেই, তাই আমি আপনাদের জন্য কিছুই করতে পারলাম না। দূর পাগল, তুমি আমার মেয়ে, আমার তোমার থেকে কোনো চাওয়া পাওয়া নেই। আর আমাদের কি কোনো কিছুর কমতি আছে? এইসব তোমারই। আর তোমার বাবা আমাদের মেহমান, আমাদের আপন মানুষ, তার যত্ন করা তো আমাদের দায়িত্ব।
আরমানের মার মুখে এমন কথা শুনে ইলোরার চোখে জল এসে পড়ে। এমন শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। ইলোরা শাশুড়ি না, নিজের মা পেয়েছে। ইলোরা তার বাবার কাছে যায়, বাবার সাথে অনেক কথা বলে। আমি চলে যেতে চাই মা। আর কয়েকদিন থাকো বাবা, তুমি তো সেই হাসপাতালেই থাকবে, তার চেয়ে ভালো আমার কাছে থাকো। এই বাড়ির মানুষ আমাকে অনেক যত্ন করেছে। আমি হাসপাতালের পাশের রুম নিয়েছি, সেখানে বুয়াও রেখেছি, নার্স তো আছেই। তুমি ওখানেই থাকবে আর আমি তোমার সাথে প্রতিদিন দেখা করতে যাব। তবে কয়েকদিন এখানেই থেকে যাও আমার সাথে। আচ্ছা মা, ঠিক আছে। তোর স্বামী অনেক ভালো মানুষ। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে তুই এমন সৎ পুরুষ পেয়েছিস। বাবা। ইলোরা আজ ভাবল বাসার সমস্ত কাজ সে করবে, কিন্তু কাজের বুয়ারা তাকে কিছু করতেই দেয় না। কিন্তু ইলোরা নিজের কাজ নিজেই করতে চায়, তাই সে রান্নাঘরে গিয়ে সবজি কাটতে শুরু করলো। আরমানের মা এসে বললেন, আরে ইলরা, তুমি এইসব কাজ করছো কেন? একার সব কাজ তো বুয়া করে, তুমি রাখো। না মা, আমি আজ রান্না করতে চাই, সবাইকে আজ আমি রান্না করে খাওয়াবো। তাহলে আমি সাহায্য করি? না না, আমি একাই করে নিব মা, আপনি বসেন। ইলোরা একা হাতে সব রান্না শেষ করলো। সে মজার মজার রান্না করেছে আজ। আরমানের মা তো অবাক। বাহ, তোমার তো অনেক গুণ আছে, মাশাআল্লাহ। এত কাজ একা হাতে করে নিলে? মা, এইসব তো ব্যাপারই না। তুমি সব টেবিলে রাখো, আরমান এখনই এসে পড়বে। আমরা সবাই একসাথে খেতে বসবো। আমি আজ তাড়াতাড়ি এসেছি সব কাজ ফেলে রেখে। কেন জানো? কেন? মা যখন কল করে বলল তুমি নিজের হাতে রান্না করছো আমাদের সবার জন্য, তখন আমার আর সয়নি, দৌড়ে চলে এসেছি তোমার হাতের খাবার খেতে। ইস ইস না, সত্যি। আচ্ছা হয়েছে, চলো খেতে যাই, সবাই অপেক্ষা করছে। এই কথা শুনে ইলোরা রুমের বাহিরে যেতে লাগলো। তখনই আরমান ইলোরার হাত ধরে ইলোরাকে নিজের অনেক কাছে টেনে নিল। তারপর ইলোরার চিবুকে হাত দিয়ে মাথা উঁচু করে ইলোরাকে জোরে একটা কিস করলো। ছাড়ো। কেন ছাড়বো? এখন কি রোম্যান্স করার সময়? আমার বউয়ের সাথে আমি যখন মন চাই রোম্যান্স করব, সমস্যা কি? ইসিরে, এখন যে বাহিরে সবাই অপেক্ষা করছে, চলো না। আচ্ছা আমার মা, চলো। ইলোরা মুচকি হেসে আরমানের হাত ধরে বাহিরে গেল। সবাই একসাথে টেবিলে খেতে বসেছে। তিথি, আরমানের মা বাবা আর ইলোরার বাবা আর ইলোরা। ইলরা, তোমার রান্নার ঘ্রাণে পুরো বাসাটা একেবারে অন্যরকম হয়ে গেছে মা। তুমি কিভাবে এত ভালো রাঁধো? আপনার প্রশংসা শুনে আমার মন ভালো হয়ে গেল। আমি ছোট থেকেই রান্না পারি, মা শিখিয়েছেন। আমার মেয়ে পিচ্চিকাল থেকেই রান্না পারে, তবে আজকের রান্না আরও মজা লাগছে। দেখো মা, এখন আমার বউ তো বেশ কাজের, এত মজার খাবার আমি প্রতিদিন খেতে চাই। আরমানের কথা শুনে তিথি হাসতে হাসতে বলল, এ বাসায় দেখা যায় এখন কেবল প্রেম প্রেম আর প্রেম। কেউ কথা বললেই ভালোবাসা ঝরে। এই ভালোবাসাটাই চেয়েছিলাম আমরা। আমি জানতাম আমার ছেলে যদি একবার সত্যি করে কাউকে ভালোবাসে, সে তাকে ছায়ার মতো আগলে রাখবে। রাতের খাওয়া শেষে সবাই নিজের রুমে। ইলোরা রুমে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। তখনই পিছন থেকে আরমান আসে আর আয়নার দিকে তাকিয়ে বলে, তোমার চুল খোলা থাকলে তোমাকে আরো সুন্দর লাগে। কি ব্যাপার, তুমি এখন প্রতিদিন নতুন করে প্রেমে পড়ো নাকি? রোজ, প্রতিদিন, প্রতিক্ষণ, শুধু প্রেম নয়, তোমাকে দেখে আমি নিজের সৌভাগ্যে অবাক হই। আরমান ধীরে পিছন থেকে ইলোরাকে জড়িয়ে ধরে। ইলোরার শরীরের কাছে তার শ্বাস এসে লাগে আর ইলোরা চোখ বন্ধ করে অনুভব করে এই ছেলেটা এখন তার নিজের, একেবারে নিজের। ইলোরা আরমান ঘুমিয়ে পড়ে। সকালে তারা একসাথে অফিসে যাবে। ইলোরা আর আরমান তৈরি হয়ে অফিসের জন্য রওনা দেয়। অফিসে এতদিন পর ইলোরাকে দেখে রায়ান তো বেশ খুশি। কিভাবে ইলোরার সাথে কথা বলবে সেই সুযোগই খুঁজছে সে। ইলোরা যখন নিজের কেবিনে একা কাজ করছিল তখন রুমে হঠাৎ রায়ান ঢোকে। রায়ানকে দেখে ইলোরা চেয়ার থেকে উঠে দাঁড়ায় আর বলতে লাগে, তুমি তুমি এখানে কি করছো? আমি তোমার সাথে কথা বলতে চাই ইলোরা। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। প্লিজ ইলোরা, আমার সাথে এমন করো না। আমি জানি তুমি আমার থেকে রাগ, আমি মন বলে তুমি আমাকে এখনো ভালোবাসো। এসব তোমার ভুল ভাবনা। আমি তোমাকে বলেছি রায়ান, আমি তোমাকে ভালোবাসি না, আর কতবার বলবো? আমি শুনতে চাই না, জানতে চাই না। আমি চাই তুমি আরমানের সাথে চুক্তির সম্পর্ক শেষ করো। রায়ান যখন এই কথাগুলো বলছিল তখন আরমান কেবিনের সামনে।
আরমান রায়ানের কথা শুনে ভিতরে প্রবেশ করতে বলতে লাগে, রায়ান, কিসের সম্পর্ক ভাঙবো আমরা? পেছন থেকে আরমানের গলা শুনে রায়ান থমকে যায়। সামনে ইলোরা দাঁড়িয়ে। ইলোরাও চমকে যায়। সে দেখে আরমানের চোখের দিকে তাকিয়ে। আরমানের চোখে আগুন। রায়ান পিছনে ঘুরে বলে, তোমাদের এই চুক্তির সম্পর্ক আর কদিন চলবে আরমান? চুক্তির সম্পর্ক তো শেষ। তাহলে তো খুশির সংবাদ। হ্যাঁ, খুশির সংবাদ, কারণ আমি আর ইলোরা এখন সত্যিকারের স্বামী স্ত্রী। মানে কি কি বলতে চাইছো তুমি? হ্যাঁ ইলোরা আর আমি একে অপরকে ভালোবাসি। এখন আর আমরা চুক্তির সম্পর্কে আবদ্ধ না, একটা সত্যিকার সম্পর্কে আবদ্ধ। রায়ানের এই সব কথা শুনে শরীর জ্বলছিল রাগে। রায়ান এখনও ইলোরাকে চায়। তবে আরমানের মুখের কথা শুনে রায়ান নিজের হাত শক্ত করে মুঠি করে জোর পায়ে সেখান থেকে চলে যায়। আরমানের দিকে ইলোরা এগিয়ে আসে আর বলতে লাগে, আরমান, তুমি একবারও প্রশ্ন করলে না যে রায়ান আমাকে কেন এইসব বলছিল? আমি জানি রায়ানের সাথে তোমার অতীতের সম্পর্ক ছিল, যদিও আমি সব জানি না, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি ইলোরা। তুমি এখানে বসো, আমি তোমাকে পানি দিচ্ছি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি রাগে একাকার। রায়ান আমার বন্ধু, তাই ওকে কিছু বলতে পারছি না, তবে ওর উপর আমার অনেক রাগ হচ্ছে, কিন্তু আশা করি এরপর থেকে তোমাকে আর বিরক্ত করবে না। ইলোরা আরমানের হাত শক্ত করে ধরে। চিন্তা করো না, ও আমাকে বিরক্ত করবে না। আর কিছুদিন পর তো রায়ান চলেই যাবে। আচ্ছা, আমি আমার কেবিনে যাই, আমার অনেক কাজ। আচ্ছা। রায়ান সরল মনের, তবে ইলোরাকে সে ভুলতে পারছে না। কয়েক বছর আগে ইলোরা আর রায়ানের প্রেমের সম্পর্ক ছিল। রায়ান ইলোরাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু ইলোরা গরিব ঘরের মেয়ে বলে রায়ানের বাবা বিয়েতে রাজি হননি। ইলোরাকে অনেক অপমান করেছে। সে রায়ান ইলোরার পক্ষ নিয়ে কোনো কথা বলেনি সেদিন। তারপরই ইলোরা আর রায়ানের বিচ্ছেদ হয়েছিল। তারপর থেকেই ইলোরা নিজেকে পুরোপুরি বদলে ফেলেছে। সে আর রায়ানকে ভালোবাসে না, তবে রায়ান এখনও ইলোরাকে চায়। ইলোরা আর আরমান বাড়ি ফিরে আসে। ইলোরা আরমানের জন্য রান্না করতে যায় নিজের হাতে। যদিও আরমান ইলোরাকে রেস্ট করতে বলছিল, তবুও ইলোরাকে একা কাজ করতে দেখে আরমানের মা ইলোরাকে সাহায্য করে। ইলোরা আর তার শাশুড়ি একসাথে রান্নাঘরে। শাশুড়ি হেসে বলে, ইলরা, তুমি এবারই শুধু বউ না, এই পরিবারের হৃদয়। সারাদিন অফিস করেও সবার জন্য রান্না করতে এসে পড়েছ। আপনারা না থাকলে আমি নিজেই আজ কোথায় হারিয়ে যেতাম। মা, আপনি কি জানেন আপনি আমাকে নতুন করে মা শব্দটা বুঝতে শিখিয়েছেন? তুমি আমার মেয়ে আর আরমান আমার ছেলে। তোমাদের সুখী আমার শান্তি। তবে তোমার অফিসে যাওয়ার কি প্রয়োজন? তোমার যাবতীয় খরচ আর তোমার বাবার খরচ সব আরমান দিবে। না মা, আমি নিজেই বাবার সকল খরচ বহন করতে চাই, তাই জবটা করছি। নিজের স্বামীর এত টাকা থাকতেও তুমি নিজের স্বামীর অফিসেই কাজ করো, এ কেমন কথা? ইলোরা হাসে। রাতে ডিনারের আগে আরমানের মা আরমানের রুমে আসে। আরমানের মাথায় হাত রেখে বলে, এই সংসার যেন দুঃখ দেখেও ভেঙে না পড়ে। সুখ দুঃখ দুটো নিয়েই জীবন। একে অপরকে ভুলে যাস না কখনো। হ্যাঁ মা, অবশ্যই। তবে হঠাৎ এই কথা? ইলরা অনেক মিষ্টি একটা মেয়ে, নিজের বাবার জন্য অনেক কষ্ট করে। তুই ওকে জব করতে দিস না। মেয়েটার কষ্ট আমার ভালো লাগে না দেখতে। আমারও ভালো লাগে না, দেখা যাক আমি কি করব। ডিনারের পর আরমান আর ইলোরা যখন একসাথে বারান্দায় বসে, তখন আরমান ইলোরার হাত শক্ত করে ধরে বলে, আমার এক বন্ধুর প্রাইভেট হাসপাতাল আছে, আমি সেখানে তোমার বাবার চিকিৎসা করব। সত্যি? তবে অনেক খরচের ব্যাপার। মিস্টার আরমানের কি টাকা পয়সা কম? আর সবচেয়ে বড় কথা, তুমি আমার স্ত্রী, তোমার বাবা মানে আমার বাবা। আরমানের আন্তরিকতা দেখে ইলোরার চোখ টলমল করছে। তখনই আরমান নিজের হাত দিয়ে ইলোরার দুই গাল আলতো হাতে ধরে বলে, কোনো চিন্তা নেই, আমি পাশে আছি। এই বলেই আরমান ইলোরার গালে কিস করে। তারপর তাকে জড়িয়ে নেয় নিজের শরীরের সাথে। বারান্দার সুন্দর বাতাসে ইলোরাকে জড়িয়ে ধরে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় আরমানের। সকালবেলা সবাই যখন নাস্তা করতে বসে, তখন আরমানের মা বলেন, আমরা চলে যাচ্ছি আমাদের বাসায়। তুই ইলরাকে নিয়ে যাবি কিন্তু। হ্যাঁ ভাইয়া, এই বাসাটা অনেক খালি খালি লাগে, তোমরা আসবে কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে তোমরা যাবে কেন? এখানেই থাকো। না, আবার আসবো। ওই বাসা থেকে তিথির কলেজ সামনেই, যাতায়াতেও সুবিধা হয়, তাই চলে যেতে চাই। আচ্ছা মা, তোমাদের ইচ্ছে। তাহলে খাওয়া শেষে আমাকে আর তিথিকে ড্রপ করে দিয়ে আয় বাসায়। আর তোর বাবাও তো সকালেই চলে গেছে।
আচ্ছা মা। খাওয়া দাওয়া শেষে আরমান তার মা আর বোনকে ড্রপ করে দিয়ে আসলো আর ইলোরাকে সাথে নিয়ে ইলোরার বাবাকে হাসপাতালে অ্যাডমিট করে দিল। যা যা প্রয়োজন সব শেষ করলো। সব কাজ শেষে ক্যান্টিনে চা খেলো দুইজনে একসাথে বসে, আর অনেক কথাই বলল। আরমান নিজের প্রাক্তনকে নিয়ে সব কথা ইলোরাকে জানালো, আর ইলোরাও রায়ানের সব কথা আরমানকে বলল। তাদের মধ্যে এখন আর কোনো কথা লুকিয়ে নেই। ইলোরা যখন বাসায় গিয়ে রান্না করে তখন আরমান তাকে সাহায্য করে। যে আরমান কখনো রান্নাঘরে ঢোকেনি সে আজ ইলোরার সকল কাজে সহায়তা করে। ইলোরার চুলে বেনি করে দেওয়া, ফুল গেঁথে দেওয়া থেকে শুরু করে সমস্ত ভালোবাসা উজাড় করে দেওয়ার মতো করে ইলোরাকে ভালোবাসে আরমান। আরমানের জীবনে দ্বিতীয় নারী ইলোরা, আর সেই নারীকে প্রচণ্ড রকম ভালোবাসে আরমান। এইভাবেই তাদের সুখের সংসার চলে থাকে। কিন্তু হঠাৎ একদিন রান্নাঘরের মেঝেতে মাথা ঘুরে নিচে পড়ে যায় ইলোরা। আরমান শব্দ পেয়েই দৌড়ে যায়, ইলোরাকে কোলে তুলে বিছানায় নিয়ে শুয়ে দেয়। আরমানের মনের অস্থিরতা শুরু হয়ে যায় ইলোরার কি হলো ভেবে। তাড়াতাড়ি ডক্টর ডাকে সে। ডক্টর চেক আপ করেন। কি হয়েছে ওর? ঠিক আছে তো ইলোরা? ঠিক আছে, তবে শরীরটা একটু দুর্বল। এখন থেকে বেশি বেশি খেয়াল রাখবে। হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবো। খুশির খবর আছে। কিসের খুশির খবর? আপনি বাবা হতে চলেছেন। এই কথা শোনা মাত্রই আরমানের চোখের কোণে জল জমে যায়। সে খুশিতে আত্মহারা হয়ে যায়। সে বাবা হতে চলেছে আর ইলোরা মা। এই ভেবেই আরমান বেশ খুশি। ইলোরা চোখ মেলতেই দেখে সামনে আরমান। কি হয়েছিল? তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কিন্তু এখন ঠিক আছো। ও আচ্ছা। আরমান ইলোরার পাশে বসে ইলোরার হাত ধরে ইলোরার কপালে চুমু দিয়ে বলে, তুমি আমাকে জীবনে সব সুখ দিয়েছো ইলোরা, আর আজ তুমি আমাকে অনেক বড় উপহার দিয়েছো। কি উপহার দিয়েছি তোমাকে? আরমান মুচকি হাসে আর ইলোরার দিকে তাকিয়ে নরম সুরে বলে, আমি বাবা আর তুমি মা হতে চলেছো ইলোরা। আরমানের মুখে এমন কথা শুনে ইলোরা তো বেশ খুশি। ইলোরা আরমানকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি অনেক খুশি হয়েছি, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আর তুমি ইলোরা এখন থেকে অনেক সাবধানে থাকবে, কোনো কাজে হাত দিবে না। ইলোরা মুচকি হাসে। আরমান তার বাবা মাকে কল করে বাসায় ডাকেন। আরমানের বাবা মা আর বোন আরমানের বাসায় আসে। কি হয়েছে এইভাবে ডাকলি যে? ইলরা কি অসুস্থ? বলো বাবা, কি হয়েছে? তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। কিসের নিউজ? মা আর বাবা তোমরা দাদি দাদা হতে যাচ্ছ। মাশাআল্লাহ, তুই সত্যি বলছিস? মা সত্যি। তার মানে আমি ফুপ্পি হতে চলেছি? বাহ, এই খবর শুনে কলিজা ঠান্ডা হয়ে গেল। ইলোরার কথা জেনে সবাই বেশ খুশি। আরমান ইলোরার যত্নে কোনো কমতি রাখে না। ইলোরার বাবাও জানেন এই খবর, তিনিও বেশ খুশি হয়েছেন। ধীরে ধীরে ইলোরার পেট বাড়ছে। আরমান সারাক্ষণ ইলোরাকে নিজের চোখে চোখে রাখে। আরমানের মাও ইলোরার বেশ খেয়াল রাখেন। অনেকদিন অতিক্রম হয়ে যায়। ইলোরার ডেলিভারির ডেট এসে পড়ে। সবাই তো বেশ অস্থির, সবচেয়ে বেশি আরমান। হাসপাতালে অনেক দৌড়াদৌড়ির মধ্যেই থাকে আরমান। সবাই অপারেশন রুমের বাইরে অপেক্ষা করছে। আরমান তো বেশ চিন্তিত। বারবার ঘড়ির কাঁটায় চোখ তার। অবশেষে অপারেশন শেষ হয়। ডাক্তার বের হয়ে জানান, আপনার একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে। সবাই এই কথা শোনা মাত্রই অনেক খুশি হয়ে যান। আরমানের একটা মেয়ে বাবুর অনেক শখ, যা আজ পূরণ হয়েছে। ইলোরা কেমন আছেন? মা শিশু দুজনেই সুস্থ আছেন। তাদের কেবিনে শিফট করলেই দেখতে পাবেন। অনেক সময় অপেক্ষার পর আরমান ইলোরার দেখা পায়। ইলোরার কাছে গিয়ে ইলোরার কপালে চুমু দিয়ে বলে, আজ আমি পুরোপুরিভাবে পূর্ণতা পেয়েছি ইলোরা। ইলোরা হালকা চোখ মেলে আর বলে, আজ আমরা জীবনের নতুন অধ্যায়ে পা দিচ্ছি। আরমান তার সন্তানকে প্রথমবারের মতো কোলে নেয়। বাবা হওয়ার অনুভূতি এক অন্য রকম শান্তি দিচ্ছিল তাকে। কোলে বাবু, পাশে ইলোরার দিকে তাকিয়ে আরমান একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। তাদের সুখের জীবনের আর তাদের পরিবারের নতুন সদস্য এখন তাদের পিতৃবাবু।